আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা কলেজ আইটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ হাসিন রায়হান, ঢাকা কলেজ আইটি ক্লাবের জেনারেল সেক্রেটারি। আজকের সেশনটা আমাদের জন্য খুবই স্পেশাল, কারণ আজ আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় নাহিয়ান ভাই। ওনার নাম শুনলেই অনেক গর্বের কথা মনে পড়ে, কারণ তিনি ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, কম্পিটিটিভ প্রোগ্রামিং, চেস সব ফিল্ডেই অনেক বেশি অবদান রেখেছেন, অনেক সাফল্য অর্জন করেছেন। তিনি বিডিএমও মাল্টিপল টাইমস চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন খেতাব পেয়েছেন 2020-21 সাল থেকে 2024 সাল পর্যন্ত, টানা 4 বছর। তো আইএমওতেও তিনি 2বার ব্রোঞ্জ মেডেলিস্ট। তো এমন একজন মানুষের সান্নিধ্য পাওয়া সত্যি খুবই গর্বের একটা ব্যাপার। আর আমাদের যেহেতু আমাদের কলেজেরই বড় ভাই, আর উনি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ফোর্সেস এরও মাস্টার র্যাঙ্ক একজন কোডার। তিনি চেসে আরেনা ফাইট মাস্টার টাইটেল পেয়েছিলেন। তিনি শুধু নিজের সাফল্যের জন্য নয়, অনেক নিউ কামারকেও গাইড করে। অলিম্পিয়াড, সিটি বা ফরেন এডমিশন নিয়ে যারা কনফিউজ, তাদের জন্য নাহিয়ান ভাই একজন ইন্সপায়ারার। তিনি এমআইটি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে রিসেন্ট অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন, যার জন্য আমাদের আরো একটা ইন্সপিরেশন। আমরা সত্যি অনেক গ্রেটফুল যে এত বিজি একটা শিডিউলের মধ্য দিয়েও নাহিয়ান ভাই আমাদেরকে সময় দিতে পেরেছেন। আশা করি আজকের সেশন থেকে আমরা সবাই অনেক কিছু শেখার সুযোগ পাবো। নাহিয়ান ভাইয়ের জার্নি, তার প্রিপারেশন টেকনিক্স এবং তার ভলিউবল গাইডেন্স নিয়ে আমাদের অনেক উপকারে আসবে আশা করি। তো আর দেরি না করে চলুন নাহিয়ান ভাইকে স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি। ভাই, আপনি তো এমআইটি তে কিছুদিন আগে অ্যাকসেপ্টেন্স লেটার পেয়েছেন। যদি একটু, মানে প্রথমবার যখন অ্যাকসেপ্টেন্স লেটারটা পান তখন আপনার অনুভূতিটা কেমন ছিল, যদি একটু বলতেন। অ্যাকসেপ্টেন্স আমি লাইক এক্সপেক্ট করি নাই যে আমার অ্যাকসেপ্টেন্স হবে, সো আমি এমনিতেই লাইক মানে ওপেন করছি দেখতে। আমি এক্সপেক্ট করছিলাম হয়তো লাইক রিজেকশন হবে অথবা গত বছরের মতো আবার ওয়েট লিস্টেড হব। বাট তারপর যখন হঠাৎ করে দেখলাম যে অ্যাকসেপ্টেন্স, লাইক অনেক ভালো লাগছে অ্যান্ড অলসো অনেক শকড ছিলাম যে আসলেই তো লাইক স্বপ্ন দেখতেছি নাকি সত্যি। অ্যান্ড ইয়া, এরকম। ভাই, আপনার কি এমআইটি তে পড়ার ইচ্ছা কি, মানে যেমন মানুষের থাকে, যেমন ক্লাস 9-10 ওঠার পরেই যেমন আমার ইচ্ছা আছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং এর দিকে একটা শখ আছে, বুয়েটে চান্স পাওয়ার একটা ইয়ে আছে, আবার অনেকের ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, মেডিকেলে চান্স পাওয়ার। আপনার কি ছোট থেকেই, মানে যখন আপনার জ্ঞান হয়েছে তখন থেকেই বাইরে যাওয়ার বা এমআইটি বা আইভি লিগের ভার্সিটি গুলোতে এনরোল হওয়ার ইচ্ছা ছিল কিনা? Um, অনেক ছোট থেকে ছিল না, বাট লাইক যখন আমি ছোট থেকে ম্যাথ অলিম্পিয়াড করতাম, সো ম্যাথ অলিম্পিয়াডে ক্যাম্পে গিয়ে দেখতাম যে লাইক বড় ভাইয়ারা যারা আইএমওতে মেডেল পাচ্ছে তারা হচ্ছে গিয়ে লাইক হাই স্কুল শেষ করে লাইক বাইরে চান্স পাচ্ছে। প্রতি বছরই কেউ না কেউ লাইক এমআইটিতে চান্স পাইতো বাংলাদেশ থেকে একজন দুইজন করে। সো তখন তাদের দেখে লাইক ইন্সপায়ার্ড হয়েছি যে আচ্ছা, আমিও যদি ভালো করতে পারি আমিও হয়তো এমআইটিতে চান্স পাইতে পারি। ওইখান থেকে আসছে জিনিসটা। আচ্ছা। তো ভাই, অলিম্পিয়াড নিয়ে যে, অলিম্পিয়াডে যেহেতু আপনার অনেক অবদান আছে, অলিম্পিয়াডে আপনার অনেক সাফল্য রয়েছে, তো আমি প্রথমের প্রশ্নটা অলিম্পিয়াড দিয়েই শুরু করি, যদি পারমিশন দেন। তো প্রথমে শুরু করি যে আপনি তো স্কুল লেভেল থেকেই অলিম্পিয়াড করতেন। তো আমি যখন, আমি অলিম্পিয়াড টুকটাক করতাম, কিন্তু এত দূর পর্যন্ত যেতে পারিনি, দুঃখের বিষয় হলো। তো আমি যখন ছোটবেলা, আপনি যখন ফার্স্ট টাইম হতে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, প্রবাবলি 2023 সাল যদি ভুল না হই, হ্যাঁ। তখন প্রথম আলো বা দা ডেইলি স্টার, এটার কোন একটা পত্রিকায় পড়েছিলাম যে আপনার বোনের থেকে, বড় বোন না বড় ভাইয়ের থেকে আপনি ইন্সপায়ার্ড অলিম্পিয়াডে। এই কাহিনী, মানে আপনার অলিম্পিয়াডের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, যদি একটু বলতেন পিছনের কাহিনী। এটা হচ্ছে 2015 সালের কথা। লাইক আমি তখন ক্লাস 4-এ পড়ি। সো আমার আমি আর কি লাইক এমনিতেই তখন মানে মানে ম্যাথ অন্ত ভালো পারতাম, ভালো লাগতো এরকম না, বাট লাইক একাডেমিক সাবজেক্ট গুলোর মধ্যে অন্যগুলোর চেয়ে ম্যাথ একটু বেশি ভালো লাগতো, কারণ লাইক ম্যাথে হচ্ছে গিয়ে 100 পাওয়া যায়, অন্য কোনো সাবজেক্টে মানে যত ভালোই করো 100 দিবে না। তো ওইটার জন্য একটু ম্যাথ ভালো লাগতো জাস্ট। আর এমনিতে হচ্ছে গিয়ে লাইক আমি ওই যে অনেক ধরনের প্রতিযোগিতা হয় না, লাইক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, ওগুলাতে পার্টিসিপেট করতাম। অ্যান্ড আমি হচ্ছে তখন শরীয়তপুরে ছিলাম, অ্যান্ড ওখানে যে প্রতিযোগিতাগুলায় লাইক প্রাইজ হিসাবে ইউজুয়ালি দিত হচ্ছে গিয়া একটা প্লেট অথবা বই।
সো ওই আর এরকম বই যেগুলা লাইক রাজনৈতিক রিলেটেড বই, ওগুলো আমার পছন্দ ছিল না। বাট আমি হচ্ছে কি লাইক টিভিতে কার্টুন দেখতাম যে কোন একটা প্রতিযোগিতায় জিতলে মেডেল দেয়। সো আমার ইচ্ছা ছিল যে আমি মেডেল পাইতে চাই। ওকে, সো একদিন হচ্ছে কি আমি ক্লাস 4 এ থাকতে দেখলাম যে আমার বড় বোন লাইক রিজিওনাল ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেট করে লাইক একটা মেডেল পাইছে। সো ওইটা দেখে আমার লাইক আগ্রহ জাগছে যে আচ্ছা আমারও তো ম্যাথ ভালো লাগে এন্ড আমিও মেডেল পেতে চাই। সো আমারও এটা পার্টিসিপেট করা লাগবে। সো তখন থেকে হচ্ছে কি আমি এন্ড ওই বছর হচ্ছে আমার বড় বোন ন্যাশনাল রাউন্ডে গেছিল এন্ড ন্যাশনাল রাউন্ড থেকে যখন লাইক এসেছে তখন আমি তার কাছ থেকে ন্যাশনাল রাউন্ডের প্রশ্নটা নিছিলাম। এন্ড ওই প্রশ্নটা দেখে হচ্ছে কি আমার ভালো লাগছে, কারণ লাইক মানে আমি নর্মালি একাডেমিকে যে ম্যাথ গুলো করি ওগুলা থেকে ওই ম্যাথ গুলো ছিল ডিফারেন্ট অনেক। লাইক এখানে লাইক একাডেমিকের ম্যাথে কি হয় যে আমরা একটা সেম টাইপের অনেকগুলো ম্যাথ করি এন্ড তারপরে ওই সেম টাইপের আরেকটা ম্যাথ আমার করতে হয়, রাইট? সো বাট অলিম্পিয়াডের ম্যাথগুলো ডিফারেন্ট, এখানে হচ্ছে প্রত্যেকটা ম্যাথেই নিউ একটা জিনিস লাগে, রাইট? সো ওইটা আমার কাছে আরো বেশি ভালো লাগছিল। সো তখন আমি যেটা করি, আমার বড় বোনের 2টা ম্যাথ অলিম্পিয়াডের বই ছিল, ওই বই 2টা বড় বোনের থেকে নিয়ে নেই এন্ড আমি লাইক প্রিপারেশন নেওয়া শুরু করি যে আচ্ছা আমি এখন তো পার্টিসিপেট করি নাই বাট নেক্সট বছর আমি পার্টিসিপেট করব, কারণ লাইক আমার এই জিনিসগুলো ভালো লাগছে। এন্ড তখন থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি এন্ড আমার বড় বোন আমাকে লাইক আমি কোনো কিছুতে আটকায় গেলে বড় বোনের কাছে যাইতাম এন্ড আমাকে হেল্প করতো। আচ্ছা, তো ভাই আপনার প্রথম মানে একদম ফার্স্ট টাইমে আপনি কবে বিডিএমওতে পার্টিসিপেট করেছিলেন? ক্লাস 4 এ তো আপনি জানতে পারলেন। হ্যাঁ, 4 এ জানতে পারছি। সো 5 এ প্রথমবার 2016 সালে প্রথম পার্টিসিপেট করেছিলাম। তো ভাই আপনার যখন আপনি প্রথমবার পার্টিসিপেট করেছেন তখনটা তো বললেন, তো আপনার এই যে মেডেল পাওয়ার যে ইচ্ছাটা জাগলো, আমরা আমি আপনার এই লাইভ করার আগে আমি বিডিএম ওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার রেজাল্ট একটু দেখেছি। তো ওইখানে 2020 সাল পর্যন্ত আর কি রেকর্ড ছিল। তো 2021 থেকে 2024 সাল টানা 4 বছর আপনি ন্যাশনালের চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স খেতাব পেয়েছিলেন। 2022 সালে 2022 সালে আমি ঢাকার যখন রিজিওনাল রাউন্ড ছিল, তো এটার রিজিওনাল রাউন্ডের পরীক্ষাটা বনশ্রী আইডিয়ালে হয়েছিল। তা আমি ঢাকা কলেজের একটা ছেলেকে দেখেছিলাম ঢাকা কলেজের, তো আমি বুঝতে পেরেছিলাম যে ঢাকা কলেজেরই, আর আমার যেহেতু ঢাকা কলেজ ইচ্ছা ছিল তো ভেবেছিলাম যে উনি বড় ভাই, তার কাছে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত যাই নাই। কিন্তু পরে জানতে পারি যে এটা ওনার নাম ছিল নাহিয়ান ভাই। তো পরের বছরই বুঝতে পারি যে যখন আপনি আইএমওতে ব্রোঞ্জ মেডেল পান তখনই জানতে পারি যে আপনি তো দারুণ একজন অলিম্পিডিয়ান। তো ভুল হয়েছে, যদি ওই সময় কাছে গিয়ে ছবি তুলে রাখতাম তাহলে যখন ব্রোঞ্জ মেডেল পেতেন তখন ফেসবুকে একটা পোস্ট দিতে পারতাম। তো যাই হোক, তো আপনি টানা 4 বছর যে চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন্স এটা পেয়েছেন, আপনার মানে প্রস্তুতিটা কেমন ছিল? আপনার রোডম্যাপ কিরকম রোডম্যাপ আপনি ফলো করেছেন যদি একটু বলতেন? একাডেমিকের পাশাপাশি কি অলিম্পিয়াডের প্রস্তুতি নেওয়া যায় বা কিভাবে নিয়েছেন একটু যদি বলতেন? হ্যাঁ, অবশ্যই একাডেমিকের পাশাপাশি প্রস্তুতি নেওয়া লাইক সম্ভব। মানে আহ, এটা খুব ইজি না, লাইক অনেক হার্ড ওয়ার্ক করা লাগে, বাট সম্ভব। আমি লাইক 2019 সালে যখন আমি ন্যাশনাল জুনিয়র ক্যাম্প থেকে বাসায় গিয়েছিলাম, তখন হচ্ছে কি আমি ডিসাইড করছিলাম যে আচ্ছা আমি এখন থেকে অলিম্পিয়াড সিরিয়াসলি করব। অ্যান্ড আমার লাইক তখন হচ্ছে কি আমি একটা লাইক গোল নিয়ে ম্যাথ অলিম্পিয়াড করা শুরু করছিলাম। এর আগ পর্যন্ত আমি হচ্ছে কি জাস্ট আচ্ছা ম্যাথ করতে ভালো লাগে, কম্পিটিশন দিতে ভালো লাগে, মেডেল পাইতে ভালো লাগে, দিয়ে দিই। বাট তখন থেকে হচ্ছে আমার একটা গোল নিয়েছিলাম যে আচ্ছা আমি এখন থেকে সিরিয়াসলি করব। সো তখন আমার প্রথম যে গোলটা ছিল সেটা হচ্ছে 2020 সালে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু আমি লাইক সেটার জন্য আমি প্রিপারেশন নিছি অনেক। অ্যান্ড আমি যেটা তখন প্রথম যেটা করতাম সেটা হচ্ছে গণিতযজ্ঞ নামে একটা ওয়েবসাইট আছে। আমি 2019 থেকে 20 সালের মধ্যে লাইক গণিতযজ্ঞের সবগুলো প্রবলেম সলভ করছিলাম বসে বসে। লাইক ওই 20-এ তো অলিম্পিয়াডটাও দেরিতে হয়েছিল, কারণ ওই যে কোভিড লকডাউন শুরু হয়ে গেছিল। তো ওই লকডাউনের টাইমটুকুতে বসে বসে আমি গণিতযজ্ঞ লাইক মানে পুরাপুরি শেষ করার ট্রাই করতেছিলাম। বাট 20-এ হচ্ছে গিয়া লাইক অনলাইনে হয়েছে, তো অনলাইনে যেটা হয়েছে যে প্রশ্নগুলার জাস্ট অ্যান্সার সাবমিট করা লাগছে। সো পার্শিয়াল ছিল না। অ্যান্ড আমি কয়েকটা প্রবলেমে সিলি মিস্টেক করছি অ্যান্ড আমি ন্যাশনাল রাউন্ডে কিছুই হইতে পারি নাই। সো তখন ওইটার থেকে হচ্ছে কি আমি লাইক ডিসাইড করছি যে ওকে আমার যেহেতু সিলি মিস্টেকের কারণে আমি লাইক মারা খাইছি, সো আমার সিলি মিস্টেক কমাইতে হবে। সো তারপর থেকে আমি হচ্ছে কি অনেক বেশি কম্পিউটেশনাল ম্যাথ করছি লাইক নেক্সট 1 বছর, যাতে আমি নেক্সট ইয়ার এরকম ভুল যাতে না হয়। অ্যান্ড ওইটা থেকেই লাইক পরের বছর থেকে লাইক আর মানে ওই প্রিপারেশন লাইক ওই ন্যাশনাল থেকে যে বাদ পড়লাম একটা গোল সেট করার পরে ওইটা যে হইলো না,
ওইটার পর যে প্রিপারেশনটা নিছিলাম ওইটাই অনেক বেশি হেল্প করছে পরে গিয়ে। আচ্ছা, তো ভাই আসলে আমরা জেনারেল যা লাইন পড়াশোনা করি তাদের একটা খুবই কমন একটা প্রশ্ন পাই যে বা ভাই আমি তো যেহেতু আমরা ঢাকা কলেজে ভর্তি হয়েছি, তো অবশ্যই এসএসসি তে 1200 প্লাস থাকবে, একাডেমিক ম্যাথ খুবই ভালো কন্ডিশনই থাকবে, এটা আমরা এক্সপেক্ট করাই যায়। তো আমরা খুবই কমন একটা প্রশ্ন পাই যে ভাই আমার স্কুল লাইফে একাডেমিক ম্যাথের অবস্থা খুবই ভালো, কলেজেরও সরি কলেজেরও মোটামুটি ফার্স্ট ইয়ারের একাডেমিক সিলেবাস মোটামুটি কভার হয়েছে, এখন আমার কি করা উচিত? আমি তো অলিম্পিয়াডে অন্তত ন্যাশনাল রাউন্ড পর্যন্ত যেতে চাই, এখন আমার কি করা উচিত? কি রোড ম্যাপ ফলো করা উচিত? কি কি রিসোর্স বা বই, অনলাইনে কোনো ফ্রি রিসোর্স থাকবে ওগুলা কি কি ব্যবহার করা উচিত? তো এই তাদেরকে আপনি কি বলবেন? লাইক একাডেমিকের ম্যাথ আর অলিম্পিয়াডের ম্যাথের মধ্যে মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে একাডেমিকের ম্যাথে লাইক একটা টাইপ থাকে, ওই টাইপের অনেকগুলো ম্যাথ করলে পরীক্ষায় ওই সেম টাইপেরই আরেকটা ম্যাথ আসে। লাইক কাইন্ড অফ প্যাটার্ন গুলা যদি মনে রাখা যায় ঠিক মতো ঠিকভাবে তাইলে ওটা সলভ করে ফেলা যায়। আর অলিম্পিয়াডের যেটা হয় সেটা হচ্ছে গিয়ে লাইক আমরা লাইক ম্যাথের থিওরি অনেক জানি, বাট তারপরে লাইক একটা কন্টেস্টে যেই প্রবলেমটা আসে সেটা লাইক কমপ্লিটলি ডিফারেন্ট একটা প্রবলেম আসে। ওই থিওরি গুলা দিয়েই ওই প্রবলেমটাও করা যায়, বাট ওই সেম প্যাটার্নের প্রবলেম হয়তো তুমি আগে কোথাও দেখো নাই, এরকম একটা কমপ্লিটলি নিউ একটা প্রবলেম সলভ করা লাগে। সো অলিম্পিয়াডের জন্য যেটা মানে মেইনলি করতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল বাড়াতে হবে। লাইক একাডেমিক থেকে আমরা অলরেডি লাইক ওই থিওরি গুলো জানি, ম্যাথমেটিক্যাল থিওরিজ, বাট অলিম্পিয়াডের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভিং যে স্কিল সেটা বাড়াতে হবে। অ্যান্ড সেটা বাড়ানোর সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে গিয়ে লাইক বিভিন্ন অলিম্পিয়াডের প্রশ্ন নিয়ে সলভ করা ট্রাই করা। অ্যান্ড লাইক একটা মোটামুটি অ্যামাউন্ট অফ ট্রাইয়ের পরে যদি না পারি তাহলে সেটা সলিউশন দেখা। অ্যান্ড এটার জন্য সবচেয়ে ভালো হয় হচ্ছে গিয়ে বিভিন্ন ফোরাম আছে, যেমন আর্টস অফ প্রবলেম সলভিং ফোরাম। ওই ফোরামে গিয়ে তুমি যদি লাইক লাইক ফোরামের পোস্টগুলো দেখো, অ্যান্ড ওইখানে অনেক মানুষ মানুষ প্রবলেম পোস্ট করে, অ্যান্ড তারপর ওইটার নিচে ডিসকাশন হয় প্রবলেম নিয়ে, অনেকে সলিউশন পোস্ট করে। তো ওইখানে যদি তুমি নিয়মিত প্রবলেমগুলো দেখো অ্যান্ড ওইখানে সলিউশন সলভ করার ট্রাই করো, অথবা না পারলে অন্য মানুষের সলিউশনগুলো পড়ে দেখো, নতুন নতুন আইডিয়া শিখতে পারবা। সো ওইটা একটা ওয়ে। আর আর বই হিসাবে বাংলায় অনেকগুলো বই আছে, যেরকম গণিতের স্বপ্নযাত্রা, তারপরে কম্বিনেট্রিক্স হাতে খড়ি, প্রমাণ করো যে, এই বইগুলো অনেক ভালো মানের বই। লাইক এই লাইক 2020 সালের আশেপাশের দিকে যেই বাংলা বইগুলা নতুন নতুন বের হয়েছিল ওগুলো অনেক ভালো বই। সো এই তো বেসিক্যালি। আচ্ছা, তো অলিম্পিয়াডের জন্য তো ভাই অনেকগুলা বইয়ের নাম বললেন, অনেকগুলা অনলাইন রিসোর্সের কথা বললেন। তো অলিম্পিয়াডে তো অনেক টাইপেরই থাকে, যেমন নাম্বার থিওরি, জিওমেট্রি, প্রবাবিলিটি, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে। তো আপনি কি অলিম্পিয়াডের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট থিওরি বা ইম্পর্টেন্ট সাবজেক্ট গুলা বা ইম্পর্টেন্ট ফিল্ড গুলা কোনগুলা বলবেন, যে এই কয়েকটা ফিল্ড তুমি পড়ে যাও, তা এই কয়েকটা ফিল্ড তুমি দেখে যাও, এগুলোর উপর যদি ভালো আয়ত্ত রাখতে পারো তাহলেই তোমার মোটামুটি ন্যাশনাল রাউন্ড পর্যন্ত তোমার নিশ্চিত হবে, এরকম কয়েকটা বলবেন কিনা? এরকম কয়েকটা ফিল্ডের নাম বা এরকম কয়েকটা থিওরি। বাংলাদেশে বাংলাদেশে বেসিক্যালি লাইক জিওমেট্রির উপর ফোকাসটা একটু বেশি থাকে, কারণ আমাদের যেই একাডেমিক কারিকুলামটা আছে ম্যাথের, সেখানে অন্যান্য টপিকগুলোর চেয়ে জিওমেট্রিটা অনেক বেশি স্ট্রং। এই জন্য বাংলাদেশে অলিম্পিয়াডে ভালো করার জন্য জিওমেট্রিতে ভালো করা লাগে। সো বাট অলিম্পিয়াডে হচ্ছে কি ওই যে লাইক ইন্টারে যেই ম্যাথ জিওমেট্রি থাকে, লাইক কোঅর্ডিনেট জিওমেট্রি, ওইটা অত বেশি লাগে না। বেসিক্যালি 19-এর যে ইউক্লিডিয়ান জিওমেট্রির পার্টটা, ওই পার্টে একটা ভালো দক্ষতা যদি করা যায় সেটা অনেক বেশি হেল্পফুল। আর অন্য টপিকগুলোর মধ্যে যেমন কম্বিনেট্রিক্সে হচ্ছে গিয়ে কম্বিনেটরিয়াল গেম রিলেটেড একটা ভালো আইডিয়া থাকলে অনেক বেশি হেল্প করে, কারণ কম্বিনেটরিয়াল গেম মাঝে মাঝেই চলে আসে। অ্যান্ড আর কি, আর লাইক নাম্বার থিওরিতে বেসিক্যালি মডুলার অ্যারিথমেটিক, এটা হচ্ছে আমাদের একাডেমিক কারিকুলামে পাওয়া যায় না, বাট এই জিনিসটা অলিম্পিয়াডে খুব বেশি মানে মাঝে মাঝেই চলে আসে। সো এটা নাম মডুলার অ্যারিথমেটিক শেখা উচিত। অ্যান্ড আর অ্যালজেব্রাতে বেসিক্যালি ফাংশনাল ইকুয়েশন যদি শিখে রাখা যায়, আই গেস এটা হচ্ছে গিয়ে লাইক ন্যাশনাল রাউন্ড পার করে ক্যাম্প পর্যন্ত চলে আসার জন্য এই টপিকগুলা লাইক লাইক স্টার্টিং পয়েন্ট হিসেবে খুবই ভালো। আচ্ছা, তো ভাই আপনি তো শুধু বাংলাদেশ না, বিদেশে অনেক দেশে গিয়েছেন, অনেক
ম্যাথ অলিম্পিয়াডের বিদেশের, যেমন আমি যদি কয়েকটা বলি, আইএমও 2023 2024-এ ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। তারপর ইরানিয়ান জিওমেট্রি অলিম্পিয়াডে সিলভার মেডেলিস্ট। তারপর ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক অলিম্পিয়াড 2022-এও মনে হয় আপনি টিমের অংশ হিসেবে ছিলেন। তারপর এশিয়া প্যাসিফিক ম্যাথমেটিক্স অলিম্পিয়াডেও সিলভার অ্যাওয়ার্ড ছিলেন। তারপর ইরানিয়ান কম্বিনেটরিক্স অলিম্পিয়াডে ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলেন। তো আপনি তো বাংলাদেশকে ছাড়িয়ে বিদেশেও অনেক জায়গায় সিলভার, ব্রোঞ্জ মেডেল পেয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার মানে আপনি কিভাবে প্রস্তুতিটা নিতেন? যেমন এখন অনেকে বলতে পারে যে আমি তো ক্যাম্প পর্যন্ত এসেছি, এখন ক্যাম্পের পরে এখন আমার নেক্সট প্ল্যানটা কি হওয়া উচিত, নেক্সট রোড ম্যাপটা কি হওয়া উচিত, আপনি কিভাবে কি ফলো করেছেন? ক্যাম্পে যাওয়ার পরে আসলে লাইক রোড ম্যাপ খুবই সিম্পল, যে খুব অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। এখন প্র্যাকটিস করার জন্য এখন মানে লাইক অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে, লাইক অনেকের উপর জোর দিচ্ছি। ওকে, সো এখন এত বেশি প্র্যাকটিস করার জন্য মূল যেই বাধাটা সবাই ফেস করে সেটা হচ্ছে মোটিভেশন পাওয়া লাগে। এখন ধরো কেউ একজন একটা মেডেল পাইলো, ওইটা একটা মোটিভেশন হিসেবে কাজ করে, বাট ওই মেডেল পাওয়ার আগ পর্যন্ত মোটিভেশনটা কিভাবে পাওয়া যায়, সেটার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে ফ্রেন্ড বানানো। লাইক এমন একজন ফ্রেন্ড যেও লাইক ম্যাথ অলিম্পিয়াড করতেছে, তো যখন দুইজনে মিলে একসাথে লাইক প্রবলেম নিয়ে ডিসকাস করবা, অ্যান্ড দেন লাইক একটা প্রবলেমে আটকায় গেলে তোমার বন্ধুকে বলবা যে ব্রো দেখ এই প্রবলেমটা এখানে পারতেছি না, এটা কিভাবে করা যায়। তারপর দুইজন ডিসকাস করে একটা সলিউশন বের করলা। অন্যজনের ইনথুজিয়াজমটা দেখে লাইক একটা মোটিভেশন পাওয়া যায়। সো ওইটা অনেক বেশি হেল্পফুল। আর এমনিতে প্রিপারেশনের জন্য লাইক বই, নোটস, হ্যান্ডআউটস অনলাইনে প্রচুর পাওয়া যায়, ওগুলা লাইক ফলো করলেই হয়ে যায়। বাট মূল যেই বাধাটা মানুষ ফেস করতে দেখছি আমি অনেককে, সেটা হচ্ছে মোটিভেশন হারায় ফেলে। সেটার জন্য লাইক একটা পর্যায়ে যাওয়ার পরে তো মোটিভেশনের অভাব হয় না, লাইক তুমি মেডেল পাওয়া শুরু করলে তখন তো মেডেল গুলো দেখেই মোটিভেশন পাওয়া যায়। বাট তার আগ পর্যন্ত হচ্ছে কি একটা ভালো ফ্রেন্ড যদি কিছু একটা লাইক ফ্রেন্ড সার্কেল যদি বানাতে পারো, সেটা অনেক বেশি হেল্পফুল। আচ্ছা, তো আপনি তো আসলে ভাই অনেক কাছে থেকে অনেক শিক্ষার্থীকে অলিম্পিয়াডের প্রস্তুতি নিতে দেখেছেন। আপনি যেহেতু দীর্ঘদিন ক্লাস 5 থেকে আপনি অলিম্পিয়াডের সাথে রয়েছেন, তো আপনি মানে যেহেতু অনেক শিক্ষার্থীকে দেখেছেন, তাহলে আপনি বলতে এই প্রশ্নটার উত্তর একদম অনেক অ্যাকুরেটলি ভাবে দিতে পারবেন। যদিও এটা প্রশ্নটা খুবই সাবজেক্ট অবজেক্টিভ বলা যায়, এক একজন এক এক রকম ভাবে এটা অবজার্ভ করবে। তবুও বলি যে একটা মানুষ একজন শিক্ষার্থী অলিম্পিয়াডে যাওয়ার সময়, অলিম্পিয়াডের একটা ন্যাশনাল রাউন্ড বা ইন্টারন্যাশনাল রাউন্ড পর্যন্ত যাওয়ার সময় সবচেয়ে বেশি ভুল কি করে? মানে ধরেন যেমন আমি ন্যাশনাল রাউন্ড পর্যন্ত, ধরেন আমি রিজিওনাল রাউন্ড পর্যন্ত গেছি কিন্তু ন্যাশনাল রাউন্ডে যেতে পারিনি। আমার প্রস্তুতিতে অবশ্যই ঘাটতি ছিল। এই কোন জায়গায় একজনের ঘাটতি সবচেয়ে বেশি থাকে বলে আপনার মনে হয়? যেহেতু আপনি কাছে থেকে অনেক অলিম্পিয়াডিয়ানকে দেখেছেন, তো এই প্রশ্নটা আপনি দিতে পারবেন আশা করি। আমি অ্যাকচুয়ালি শিওর না এই প্রশ্নের অ্যান্সার কিভাবে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো আর কি, এটা যেহেতু আমাদের ক্লাবের অনেক মেম্বার ছিল, তো ওদের মধ্যে একজন জানতে চেয়েছিল। যাই হোক, তো ধন্যবাদ আপনাকে, অলিম্পিয়াড সম্পর্কে অনেক কিছু বলেছেন, আপনার জ্ঞান অভিজ্ঞতা শেয়ার করেছেন। তো এরপরে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রশ্নে আমরা মুভ অন করতে চাই। তো সেই জন্য আমাদের ক্লাবে আমার আমার আজকের এই সেশনের কো-হোস্ট হিসেবে আমাদের ক্লাবের প্রেসিডেন্ট আহনাফ হাসান, তাকে স্বাগতম জানাতে চাই। তিনি নাহিয়ান ভাইকে যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভয়েস কি ক্লিয়ার? আসসালামু আলাইকুম ভাইয়া, ভয়েস কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভালো করে? ওকে, ভাইয়া ফার্স্ট অফ অল বলতে চাই যে কম্পারেটিভ প্রোগ্রামিং এ আপনার জার্নিটা শুরু হয়েছিল কিভাবে? আপনি তো আইএমওতে অলরেডি মোটামুটি সাকসেসফুল হয়েছিলেন, বা বিডিএমওতে অলরেডি প্রগ্রেস করেছিলেন, তো ওখান থেকে গিয়ে আবার পাশাপাশি প্রোগ্রামিং এও ইন্টারেস্ট কিভাবে জেগেছিল? আমি প্রোগ্রামিং শুরু করছিলাম হচ্ছে গিয়ে ওই লাইক কোভিড লকডাউনের টাইমে। তখন হচ্ছে গিয়ে আমি লাইক এমনি অনেক বেশি ইউটিউব চালাইতাম। সো ইউটিউবে হচ্ছে গিয়ে দেখতাম লাইক মাঝে মাঝে একবার হচ্ছে একটা ফিডে একটা লাইক ভিডিও সাজেশন আসছে যে হাউ টু ক্রিয়েট এ ডিসকর্ড বট। সো আমি তখন হচ্ছে ডিসকর্ড চালাইতাম অনেক বেশি। সো ওই ভিডিওটা আমার ভালো লাগছে, অ্যান্ড ওটা দেখছি যে পাইথন ইউজ করে একটা ডিসকর্ড বট বানাই এভাবে। সো ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে আচ্ছা আমিও পাইথন শিখে আমিও এটা বানাইতে চাই। তো ওইখান থেকে হচ্ছে আমার প্রোগ্রামিং ফার্স্ট স্টার্ট হয়েছে।
অ্যান্ড তারপরে হচ্ছে কি কম্পিটিটিভ প্রোগ্রামে ঢোকার পিছনে লাইক আমাকে হচ্ছে কি আমার এক ফ্রেন্ড অনেক মোটিভেট করছে, সে মেহেদি রহমান মাহি। সো সে হচ্ছে গিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং করতো, অ্যান্ড আমি লাইক এমনিতে অনেককে দেখতাম যে ম্যাথ অলিম্পিয়াড করে পাশাপাশি কম্পিটিটিভ প্রোগ্রামিংও করে, কারণ লাইক দুইটায় কাইন্ড অফ সিমিলারই, প্রবলেম সলভিং করা লাগে। সো মেহেদি হচ্ছে গিয়ে আমাকে বলছিল যে তুই যেহেতু ম্যাথ অলিম্পিয়াডে ভালো করতেছিস, প্রোগ্রামিংও শিখা শুরু করছিস রিসেন্টলি, কম্পিটিটিভ প্রোগ্রামিং কর, এটা মজা পাবি। সো আমিও করে দেখলাম, কোড ফোর্সে অ্যাকাউন্ট খুললাম, ও লাইক গাইড করলাম আমাকে শুরুতে কিছুদিন, দেখলাম যে মজা মজা লাগতেছে, লাইক ম্যাথ অলিম্পিয়াডে যেরকম মজা এখানেও সেম। সো ওইখান থেকে আমার লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং করা শুরু হয়েছে। ওকে ভাইয়া। ভাইয়া ইউজুয়ালি যখন কেউ প্রোগ্রামিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং স্টার্ট করে, সে ফার্স্টে ধরেন কোনো টিউটোরিয়াল দেখে, টিউটোরিয়াল দেখার পর ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে টিউটোরিয়াল দেখে তারপর প্র্যাকটিস না করলে অনেকেই ঝরে চলে যায়, প্র্যাকটিস করাই হয় না তাদের। বাট অনেকের আছে মোটিভেশন মোটামুটি ভালো কাজ করে, তাদের জন্য আপনি স্পেসিফিকলি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে কি বলবেন, যে ডাইরেক্ট বেসিক ক্লিয়ার করার পর ডাইরেক্ট প্র্যাকটিসে চলে যাবে, না রোড ম্যাপটা কি হতে পারে এক্স্যাক্টলি? এখানে লাইক আমি অনেককে দেখছি একটা ভুল করতে, যে শুরুতে যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করছে অ্যান্ড লাইক অনেক সিনট্যাক্স শিখছে, তারপর ওরা হচ্ছে এক্সপেক্ট করে যে ওদের সব সিনট্যাক্স শুরুতেই মনে থাকবে। দ্যাটস নট ট্রু। লাইক শুরুতে তোমার সিনট্যাক্স মনে থাকবে না, এটাই স্বাভাবিক। অ্যান্ড সিনট্যাক্স লাইক হালকা একটু শুরুতে যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি আমরা, তখন মেইনলি আমাদের যেটা শেখা উচিত সেটা হচ্ছে গিয়ে যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি কি করা যায় সেইটার একটা আইডিয়া যেন মাথায় থাকে। এখন ওই জিনিসটা কিভাবে এক্স্যাক্টলি করে ওইটা শুরুতেই মুখস্থ রাখা লাগবে না, ওটা লাইক তার আগেই আমাদের হচ্ছে কি লাইক ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা শুরু করা উচিত। সো বেসিক্যালি আগেই প্র্যাকটিসে চলে যাওয়া উচিত। অ্যান্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি গুগল করতে পারতে হবে ভালো মতো। লাইক প্রোগ্রামিং এ গুগল করার স্কিলটা অনেক লাইক অনেক মানে নেসেসারি, কারণ তুমি যদি ঠিকমতো গুগল করতে না পারো তাহলে ওই জিনিসটা লাগবে যে শুরুতেই সব মুখস্থ করা লাগবে, যেটা জাস্ট ইম্পসিবল। সো যেটা করতে হবে সেটা হচ্ছে শুরুতে লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা শিখলা, অ্যান্ড শিখে হচ্ছে জাস্ট এই ধারণাটা যেন থাকে যে এটা দিয়ে কি কি করা যায়, অ্যান্ড তারপরে লাইক প্রবলেম সলভিং শুরু করে দাও। এখন প্রবলেম সলভিং শুরু করে দেওয়ার পর তোমার হয়তো একটা প্রবলেমে দেখবা যে আচ্ছা এই প্রবলেম আমার এখন এই জিনিসটা করা লাগবে, তখন গিয়ে গুগল করো এই জিনিসটা এই ল্যাঙ্গুয়েজে কিভাবে করে, তারপর গুগলে তুমি দেখলা যে কিভাবে করে, তারপর ওটা কোড করলা। এইভাবে করতে করতে একসময় দেখা যাবে যে যেই লাইক সিনট্যাক্স গুলো অনেক বেশি ইউজ করা হয় ওগুলা তোমার লাইক প্রতিবার গুগল করতে করতেই আস্তে আস্তে লাইক মনে থাকা শুরু করবে। সো এইভাবে প্রোগ্রামিং শিখতে হয়, নট যে শুরুতেই সব সিনট্যাক্স শিখে ফেলবা, ওই মেন্টালিটিটাই লাইক থাকা যাবে না, বিকজ ওটা আনরিয়ালিস্টিক। ভাই আপনি একটু আগে বললেন যে আপনার ম্যাথ অলিম্পিয়াডের অনেক ফ্রেন্ড বা অলিম্পিয়াড সার্কেলের অনেক ফ্রেন্ডই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর দিকে যায় আর কি, তো এটার রিজন কি বলতে পারেন যে কোশ্চেনের কি অনেক সিমিলারিটি আছে? মানে আমি তো নিজে ম্যাথ অলিম্পিয়াডে কখনো পার্টিসিপেট করিনি বা প্রেপ নিইনি, বাট আমি কোডিং করি হালকা পাতলা, কম্পিটিটিভ কোডিংও করি হালকা পাতলা। তো এটার রিজনটা কি, দুই মানে একটাতে গেলে আরেকটাতে চলে যাওয়ার বা করার রিজনটা কি? এটা রিজন ওইটাই যে লাইক দুই জায়গায় অ্যাকচুয়ালি মেইন যেই কোর স্কিল যেটা লাগে সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। বিকজ ম্যাথ অলিম্পিয়াডে অ্যাকচুয়ালি লাইক ম্যাথ কিছুটা কমই লাগে, প্রবলেম সলভিং স্কিলটাই মেইন। দেন কম্পিটিটিভ প্রোগ্রামিং এও কাইন্ড অফ সিমিলার সিচুয়েশন, যে প্রোগ্রামিং লাগে ইয়াপ, বাট মেইন যে কোর স্কিল সেটা হচ্ছে প্রবলেম সলভিং এর স্কিল। অ্যান্ড এই দুইটা সেকশনে লাইক লাইক অন্যান্য অলিম্পিয়াডের তুলনায় এই জন্য লাইক ইনফরমেটিক্স অলিম্পিয়াড আর ম্যাথ অলিম্পিয়াড স্লাইটলি ডিফারেন্ট। বিকজ ফিজিক্স অলিম্পিয়াডে যদি চিন্তা করি ওখানে ফিজিক্স অনেক বেশি লাগে, অন্য সব অলিম্পিয়াডের ক্ষেত্রেই ওই জিনিসটা ট্রু, বাট ম্যাথ আর ইনফরমেটিক্স অলিম্পিয়াডে হচ্ছে গিয়া জিনিসটা একটু ডিফারেন্ট, এখানে প্রবলেম সলভিং স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্যই লাইক ইউরোপের কান্ট্রিগুলায় যেখানে লাইক পপুলেশন অনেক কম, ওইসব কান্ট্রিগুলায় দেখা যায় যে মানে প্রায় সময় আইএমও আর আইওআই টিমের মধ্যে লাইক অনেক বড় সাইজের একটা ইন্টারসেকশন থাকে। সেম পিপলই যারা হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা যাদের অনেক ভালো, তারা দুই জায়গায় লাইক টিমে চান্স পায়। বুঝতে পেরেছি ভাই। ইউজুয়ালি প্রবলেম সলভিং করার টাইমে বা প্র্যাকটিস করার টাইমে, প্রবলেম প্র্যাকটিস করার টাইমে হয় কি যে একটা প্রবলেম করলাম, করতে করতে আর পারতেছি না, এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কতক্ষণ টাইম বা আপনি পার্সোনালি কতক্ষণ টাইম বলবেন যে এই 10 মিনিট বা এই 1 ঘন্টা করার পর আমি এখন সলিউশনটা দেখবো, সলিউশন বা টিউটোরিয়াল দেখে তারপর আমি ওইটা বোঝার ট্রাই করবো, কতক্ষণ হওয়ার পর আপনি মতামত দিবেন? এটা এখানে জিনিসটা টাইমের উপর লাইক চিন্তা করা উচিত না, এখানে চিন্তা করা উচিত লাইক মাথায় কতক্ষণ আমার নতুন আইডিয়া জেনারেট হচ্ছে।
লাইক একটা প্রবলেম যখন আমরা ট্রাই করি তখন আমরা কি করি, প্রবলেমটা ফার্স্ট স্টেটমেন্টটা বুঝি, তারপর আমাদের মাথায় অনেকগুলো র্যান্ডম আইডিয়া আসে যে আচ্ছা এইভাবে ট্রাই করা যায়, ওইভাবে ট্রাই করা যায়, এন্ড ওগুলা ট্রাই করতে গিয়ে দেখি যে আচ্ছা এইভাবে ট্রাই করে তো দেখতেছি কিছুই হচ্ছে না, তারপর অন্য একটা অ্যাপ্রোচে গেলাম, ওইভাবে ট্রাই করে সামনে আগায় দেখি আচ্ছা কিছুই হচ্ছে না। সো বেসিক্যালি একটা ট্রি এর মতো ক্রিয়েট হয়, রাইট? অনেকগুলা পাথ আছে, প্রত্যেকটা পাথে সামনে গিয়ে আরো দুইটা পাথ, সামনে গিয়ে আরো দুইটা পাথ, ওগুলা লাইক এক্সপ্লোর করতে থাকি, রাইট? সো এক্সপ্লোর করতে করতে যখন আমি দেখবো যে আচ্ছা এখন হচ্ছে কি নতুন আইডিয়া খুবই কমই আসতেছে, তার মানে কি আমি মোটামুটি অনেকটাই এক্সপ্লোর করে ফেলছি, তখন যখন আমার নতুন আইডিয়া মাথায় আসা লাইক কমে যাবে অনেক প্রবলেম ট্রাই করতে করতে, তখন হচ্ছে কি থেমে গিয়ে লাইক সলিউশন দেখে ফেলা উচিত। বাট যতক্ষণ পর্যন্ত আমার মাথায় নিউ আইডিয়া আসতেছে কন্টিনিউয়াসলি, ততক্ষণ পর্যন্ত লাইক আমার ওই প্রবলেমটা ট্রাই করে যাওয়া উচিত। তো এটাই আমি বলবো যে টাইম হিসেবে চিন্তা না করে আইডিয়া কতক্ষণ আসতেছে সেটার উপর হিসাব করা উচিত। ওকে ভাইয়া, ভাইয়া এই কোশ্চেনটা শুরুতেই আস্ক করা উচিত ছিল, বাট কয়েকজন আস্ক করলো যে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামিং করা উচিত এবং টপ লেভেলে কোনটা দিয়ে করে? টপ লেভেলে সবসময় লাইক সি অ্যান্ড সি প্লাস প্লাস ইউজ করে, কারণ হচ্ছে গিয়ে সি অ্যান্ড সি প্লাস প্লাস হচ্ছে গিয়ে সবচেয়ে ফাস্টেস্ট। ওকে, লাইক পাইথন যদি ইউজ করি ওটা খুবই স্লো, অ্যান্ড জাভাও তুলনামূলকভাবে স্লো। সি অ্যান্ড সি প্লাস প্লাস হচ্ছে গিয়ে অনেক বেশি লাইক ক্লোজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ, এই জন্য এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট হয়, এই জন্য এটা সবাই ইউজ করে। বাট এমনিতে আমি যদি লাইক স্টার্টের বিগিনার ফ্রেন্ডলি হিসেবে চিন্তা করি, তাহলে হচ্ছে গিয়া স্টার্ট করার ক্ষেত্রে পাইথন দিয়ে শুরু করা যায়, কারণ পাইথন হচ্ছে গিয়া ল্যাঙ্গুয়েজটা খুবই রিডেবিলিটি বেশি পাইথন ল্যাঙ্গুয়েজের। সো পাইথন শিখার টাইমে লাইক অনেক লাইক কিছুটা ইজিয়ার শিখতে গেলে কম্পেয়ার টু সি আর সি প্লাস প্লাস। বাট এখানে একটা জিনিস আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে গিয়ে যে আগে যদি পাইথন শিখে কেউ এন্ড তারপর যদি সি সি প্লাস প্লাস শিখতে যায়, তখন একটা অনেক বড় কি বলে ব্যারিয়ার থাকে, যে মানে আগে পাইথন শিখে পরে সি প্লাস প্লাস শেখাটা অনেক টাফ, দেন আগে সি প্লাস প্লাস শিখে পরে পাইথন শিখলে ওই জিনিসটা অনেক ইজিয়ার হয়, সেটা একটা কনসিডারেশনের ব্যাপার। বাট ইয়া লাইক টপ লেভেলে সবাই সি আর সি প্লাস প্লাস বাদে অন্য কিছু ইউজ করে না। ভাইয়া বেসিক কমপ্লিট করার পর শুরুতে কোন অনলাইন জাজ বা কোন অনলাইন প্ল্যাটফর্মের প্রবলেম প্র্যাকটিস করা, মানে বিগিনারদের জন্য প্র্যাকটিস করা আপনার মতামত দিবেন, লাইক কোডফোর্সেস বা কোডশেফ বা অন্য কোথাও? আমি খুব বেশি অনলাইন জাজ ইউজ করি না, আমি কোডফোর্স, অ্যাডকোডার আর কোডশেফই ইউজ করি মোস্টলি। সো এই তিনটার মধ্যে আমি বলতে পারি এখানে লাইক কোডফোর্সের প্রবলেমগুলা, কোডফোর্স আর কোডশেফের প্রবলেমগুলো কাইন্ড অফ লাইক সিমিলার। ওখানে হচ্ছে স্টেটমেন্টগুলো অনেক বড় বড় থাকে, একটা স্টোরি থাকে স্টেটমেন্টের মধ্যে। সো বিগিনাররা যখন তুমি একদম নতুন স্টার্ট করতেছো, তখন আই গেস কোডফোর্স আর কোডশেফের চেয়ে অ্যাডকোডার ইউজ করলে বেটার হয়, কারণ লাইক বিগিনাররা এটাতে একটু স্ট্রাগল করে যে এত বড় একটা স্টোরির মাঝে অ্যাকচুয়াল প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেম স্টেটমেন্টটা কতটুকু, মানে অ্যাকচুয়ালি কি জানতে চাইছে ওইটা খুঁজে বের করে একটু টাফ শুরুতেই। সো শুরুতে স্টার্ট করার জন্য আমি লাইক অ্যাডকোডার সাজেস্ট করবো, কারণ ওখানে হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেনটা আস্ক করে, কোনো লাইক ঘুরায় পেঁচায় স্টোরি বানায় না। সো ইয়া এটাই। ওকে ভাই, ইয়ার টাইমে কোড করার টাইমে ম্যাথ রিলেটেড অনেক কোয়েশ্চেন্স আছে, তো এখানে ম্যাথের অনেক থিওরিও জানতে হয় এবং ওই থিওরিগুলো অ্যাপ্লাই করতে হয়, লাইক গ্রাফ টাফ এইসব ওসব নিয়ে অনেক কিছু নিয়ে কোয়েশ্চেন আসে। তো এখানে ম্যাথের কতটুকু কভার করতে হবে কেউ যদি অ্যাকচুয়ালি ন্যাশনাল লেভেল পর্যন্ত যেতে চায়, সেক্ষেত্রে ম্যাথের কতটুকু থিওরি কভার করতে হবে? কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ম্যাথের মেইনলি যেই থিওরিগুলো লাগে সেটা হচ্ছে লাইক মডুলার অ্যারিথমেটিক অ্যান্ড গ্রাফ থিওরি। এছাড়া আর তেমন কি ম্যাথ লাগে? আর আচ্ছা, ওই কাউন্টিং এর জিনিসপাতি লাইক এন চুজ কে, ওগুলাকে ইমপ্লিমেন্ট করতে পারা লাগে ঠিক মতো। অ্যান্ড ইয়া লাইক কাউন্টিং, মডুলার অ্যারিথমেটিক আর গ্রাফ থিওরি, এই তিনটাই হচ্ছে কি একদম সবচেয়ে বেশি ম্যাথের যা লাগে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। ওকে ভাই, ভাই প্রোগ্রামিং করার টাইমে আমরা ধরেন যে প্র্যাকটিস করতেছে সে ধরেন কোড ফোর্সে ধরে নিলাম যে একটা প্রবলেম সলভ করলো, এর পরের প্রবলেম সিলেকশনটা সে কেমনে করবে, যে রেটিং অনুযায়ী একটার পর একটা করতে থাকবে নাকি টাইপ ওয়াইজ করবে, যে এখন ট্রি রিলেটেড কয়েকটা প্রবলেম করব,
এরপর হ্যাশ টেবিল বা কিছু রিলেটেড একটা কয়েকটা প্রবলেম করব, প্রবলেম সিলেকশনটার প্রসেস বা আপনি পার্সোনালি কেমনে প্রবলেম সিলেক্ট করেন এটা যদি বলতেন। আমি যেটা করি লাইক এটা একটু ডিফারেন্ট, কজ বিগিনারদের জন্য এটা একরকম, আর লাইক যারা অনেক মানে মোটামুটি ধরো অনেক কয়েক মাস ধরে কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে, দুইটাই যদি বলতেন যে বিগিনার প্লাস। সো একদম বিগিনার যারা, তাদের যেটা করা উচিত সেটা হচ্ছে জাস্ট রেটিং দেখে। সো বেসিক্যালি শুরুতে 800 রেটিং থেকে শুরু করলো, 800 রেটিং এর ধরে ধরে জাস্ট 800 রেটিং এর র্যান্ডমলি একটা প্রবলেম চুজ করে ট্রাই করলো যে সলভ করতে পারতেছে কিনা। যদি দেখে 800 রেটিং এর গুলো অনেক ইজি হয়ে যাচ্ছে, তখন লেটস সে 1000 রেটিং এ চলে গেল। তারপরে ওইটাও যদি ইজি লাগে তাহলে লেটস সে 1200 রেটিং এ চলে গেল। ওইটা যদি আবার হার্ড লাগা শুরু করে তাহলে আবার বুঝলো যে আচ্ছা তাহলে আমার লেভেল 1200 চেয়ে নিচে 1100, 1100 তে এসে দেখলো যে আচ্ছা 1100 গুলো মোটামুটি চ্যালেঞ্জিং এন্ড কিছু কিছু পারতেছি আর কিছু কিছু পারতেছি না। সো তখন হচ্ছে 1100 গুলো প্র্যাকটিস করবে। সো এটা কাইন্ড অফ লাইক বাইনারি সার্চ করে লাইক দেখবে যে আমার লেভেল কোন জায়গায়। তারপর ওই লেভেলে হচ্ছে গিয়া লাইক অনেক বেশি প্র্যাকটিস করবে যাতে লেভেলটা বেড়ে যায়। তারপর আবার ওই পরের ওই লেভেলে চলে যাবে, ওই লেভেলের প্রবলেম সলভ করবে। আর যাদের হচ্ছে গিয়ে মোটামুটি একটা লাইক অনেকগুলো প্রবলেম সলভ করছে, অনেকগুলো কন্টেস্ট দিছে, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে অনেক ওয়েবসাইট আছে যে লাইক কোডফোর্স অ্যাকাউন্ট অ্যানালাইজ করে। সো ওই ওয়েবসাইট গুলাতে তুমি যদি নিজের কোডফোর্স অ্যাকাউন্টের হ্যান্ডেলটা দাও, তাহলে হচ্ছে গিয়ে ওই ওয়েবসাইট গুলো অ্যানালাইজ করে দিবে যে তুমি কোন টাইপ, কোন ট্যাগওয়ালা প্রবলেম কয়টা সলভ করছো, কয়টা তুমি ট্রাই করে পারো নাই, অ্যান্ড ওগুলা রেটিং কত, ওরকম অনেক স্ট্যাটস দেখাবে। ওইখান থেকে তুমি বুঝতে পারবা যে তোমার অ্যাকচুয়ালি কোন টপিকে উইকনেস আছে অ্যান্ড কোন টপিকে তুমি স্ট্রং। সো ওইখানে লাইক ওইটার জন্য ওই যে ফার্স্টে তোমার লাইক কোডফোর্স অ্যাকাউন্টে অনেক ডেটা থাকা লাগবে। তো মোটামুটি 1 বছর যদি কোডফোর্স রেগুলারলি পার্টিসিপেট করো, অথবা 6 মাস রেগুলারলি পার্টিসিপেট করার পরে তুমি যদি ওই স্ট্যাটিস্টিক্স গুলো দেখো এন্ড তারপরে বুঝতে পারো যে আচ্ছা আমার এই জায়গায় উইকনেস আছে, তখন হচ্ছে তুমি ওই উইকনেসের ট্যাগ গুলো ধরে ধরে ওই ট্যাগের প্রবলেম লাইক প্র্যাকটিস করতে পারবা। ওকে ভাইয়া, ইয়া করার টাইমে, কোড করার টাইমে ধরেন বিভিন্ন টাইপের ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদম নিয়ে আমাদের নলেজ থাকতে হয়। এটা কি আপনার মতে প্রবলেম সলভ করতে করতে ধরেন হঠাৎ করে একটা নতুন ডেটা স্ট্রাকচার ধরলাম কেউ কখনো আগে ট্রি ইউজ করেনি, মানে ট্রি নিয়ে কোনো প্রবলেম সলভ করেনি, যখন সে এটা এনকাউন্টার করবে যে এখন আমি তার মানে সে লাইফে ফার্স্ট ট্রি এনকাউন্টার করলো, এরপরে সে এটার জন্য ইউটিউবে সার্চ দিবে, তারপর ওখান থেকে বুঝে নিবে কিভাবে কি করবে, নাকি ফার্স্টে বেসিক কয়েকটা জিনিসের ভিডিও বা কিছু দেখে নিবে তারপর প্র্যাকটিস করা স্টার্ট করবে? আমি বলবো যে শুরুতেই দেখে নেওয়া দরকার নেই। শুরুতে জাস্ট লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লেটস সে সি প্লাস প্লাস দিয়ে স্টার্ট করলো, লাইক ইফ এলস কেমনে চলে, হোয়াইল ফর লুপ কেমনে চলে, একটা ফাংশন কিভাবে ডিফাইন করে, এই বেসিক স্টাফস গুলো লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্টাফস গুলো দেখার পরেই কম্পিটিটিভ প্রোগ্রামিং এ প্রবলেম সলভ করা স্টার্ট করে দেওয়া উচিত। এন্ড যখন নতুন একটা প্রবলেম দেখবে এন্ড ওটা পারবে না, এন্ড ওটার এডিটোরিয়াল দেখবে, ওটার এডিটোরিয়ালে গিয়ে দেখবে যে আচ্ছা এখানে তো ট্রি লাগবে, তখন যদি ট্রি জিনিসটা শিখে তাহলে ওটা আরো বেশি হেল্পফুল আমি মনে করি। আর আমি সবসময় ওইভাবেই জিনিসপাতি শিখছি। ওকে ভাই, আপনি কি মনে করেন যে সরি আপনার মতে কি মানে শুরু থেকে শেষ পর্যন্ত ধরেন এখন কেউ ক্লাস 8 বা 9 পড়ে, সে হয়তো বা 11 বা 12 অ্যাকচুয়ালি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যেতে চায়, তার জন্য রোড ম্যাপটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি একটু বলে দিতেন। সে হয়তো বা বেসিক পারে, লাইক বেসিক সিনট্যাক্স পারে, নরমাল প্রবলেমগুলো সলভ করতে পারে, তার জন্য যদি রোড ম্যাপটা বলে দিতেন। লাইক বেসিক থেকে স্টার্ট করলে বেসিক্যালি শুরুতে হচ্ছে গিয়ে লাইক কোড ফোর্সে প্রবলেম সলভ করতে হবে অনেক বেশি, লাইক রেগুলারলি কন্টেস্ট দিতে হবে, বিকজ কন্টেস্ট এনভায়রনমেন্টে ভালো করা অ্যান্ড প্র্যাকটিসে ভালো করা ইজ ডিফারেন্ট। সো কন্টেস্ট এনভায়রনমেন্টে যাতে নার্ভ ধরে রাখতে পারে সেটা করতে হবে। অ্যান্ড ইয়া তারপর হচ্ছে গিয়ে লাইক ওই কি বলে একটা প্রবলেম ট্রাই করার পরে যদি সেটা না পারে, তখন সেটা এডিটোরিয়াল যখন নতুন একটা টপিক দেখবে তখন ওই টপিকটা শিখতে হবে ঠিক মতো। ওকে, অ্যান্ড ইয়া আই গেস এটা করতে থাকলেই লাইক এটা যদি রেগুলারলি করতে থাকে তাইলেই নেসেসারি সব জিনিস শিখা হয়ে যাবে তার। সো ইয়া আই গেস এটাই। ওকে ভাইয়া, আপনার জার্নি নিয়ে যদি কিছু বলতেন, যে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ইয়াতে ভিডিও তো ন্যাশনাল পর্যন্ত গিয়েছিলেন, ন্যাশনালে কি ইয়া হয়েছিল না
আমি ন্যাশনালে একবার 4th হইছি, একবার 5th হইছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার জার্নিটা যদি বলতেন যে আপনি লকডাউন থেকে এখন পর্যন্ত কিভাবে কি করেছেন বা কতক্ষণ প্র্যাকটিস করেছেন। যেমন আমি কিছুদিন আগে আপনার ডিসকর্ডে দেখেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে লেখা আছে যে ইন ভিজুয়াল স্টুডিও কোড ফর 6 আওয়ার্স, কিছুদিন আগে দেখেছিলাম। তো আপনার ইয়েটা যদি বলতেন। অ্যাকচুয়ালি আমি লাইক শুরুর দিকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য খুব বেশি প্র্যাকটিস আলাদাভাবে করি নাই। আমার যেটা হয়েছে সেটা হচ্ছে আমি যেহেতু ম্যাথ অলিম্পিয়াড করতাম আগে থেকেই, সো ম্যাথ অলিম্পিয়াডের কারণে আমার লাইক ওই কোর যে স্কিলটা, প্রবলেম সলভিং স্কিল, ওই স্কিলটা মোটামুটি আগে থেকেই বিল্ড আপ ছিল। মানে ইটস নট লাইক যে আমি প্র্যাকটিস করি নাই, বাট আমি প্র্যাকটিসটা করছি ম্যাথ অলিম্পিয়াডের প্র্যাকটিসের সময়, এখানকার প্র্যাকটিস হয়ে গেছে। তো তারপরে আমি যখন কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করছি, সো এই জন্য আমার লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রবলেম খুব বেশি সলভ করি নাই, বাট স্টিল লাইক তাড়াতাড়ি রেটিং মোটামুটি আপ হয়ে গেছে। অ্যান্ড তারপর আমি যেটা হচ্ছে ফার্স্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য যেই প্রিপারেশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমি যখন ব্লু না তো গ্রিন ছিলাম কোড ফোর্সে, তখন হচ্ছে আমি ওই 2022 সালের আইওআই টিম মেম্বাররা ওরা মিলে হচ্ছে কি একটা কোর্স নিছিল, সিপি কোর্স নামে, ওটার ক্লাসগুলো অনলাইনে অ্যাভেলেবল আছে ফ্রিতে। আমি ওই কোর্সের ক্লাসগুলো করছিলাম। ওই ক্লাসগুলো আমাকে লাইক মোটামুটি 3 মাসের মধ্যে গ্রিন থেকে ব্লুতে নিয়ে গেছিল, লাইক 3 মাসের মধ্যে গ্রিন থেকে ব্লুতে চলে গেছিলাম। সো ওগুলা হেল্প করছে। অ্যান্ড তারপর থেকে আর কি লাইক জাস্ট কোড ফোর্সে কন্টেস্ট দিছি, যে লাইক এবিসি সলভ করি, ডি পারি না, সো তারপর ডি এডিটোরিয়াল দেখি, তারপর এডিটোরিয়ালে কখনো কখনো দেখি নিউ একটা জিনিস ইউজ করছে, ওইটা শিখে নেই এডিটোরিয়াল থেকে, গুগল সার্চ করে শিখি। সো এইভাবেই কন্টিনিউ করছি। আর আর লাইক বিডিওআই ন্যাশনাল দিছি। অ্যান্ড এখানে একটা লাইক দুঃখের ব্যাপার আছে আমার, যে আমি কোনোবারই বিডিওআই ন্যাশনালে মেডেল পাইলেও লাইক আইওআই টিএসটি দিতে পারি নাই, কারণ আমার মানে 2 বছরই আইওআই টিএসটি হয়েছে এক্স্যাক্টলি আইএমও ক্যাম্পের মধ্যে, অ্যান্ড আইএমও ক্যাম্প থেকে আমাকে ওখানে যেতে অ্যালাউ করে নাই। সো বুঝতে পেরেছি ভাই। এরপরে আমাকে একজন আস্ক করেছিল যে অনেকেই কন্টেস্টের টাইমে মানে নার্ভাস হয়ে যায় বা কন্টেস্ট মানে কি বলে যে কন্টেস্টে হেরে যাবে এই ভয়ে কন্টেস্টে খুব একটা পার্টিসিপেট করে না, লাইক অনেক প্র্যাকটিস করে। লাইক ধরেন যে প্র্যাকটিস করছে এক গাদি প্রবলেম সলভ করছে কোড ফোর্সে, যে এক গাদি প্রবলেম সলভ করছে, প্র্যাকটিস প্রবলেম অনেকগুলো হয়েছে, 100টার মতো হয়েছে, বাট কন্টেস্টে পার্টিসিপেট করছে 3টা বা 4টা। তো এইটার ভয়টা কিভাবে কাটানো যায়, বা আপনারও কি এরকম কোনো ছিল কিনা শুরুতে কন্টেস্টে প্র্যাকটিস করার ভয়টা? এইটার ভয়টা কাটাইতে হলে আগে আসলে এটা বুঝতে হবে যে কোড ফোর্সের রেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে। একটা কন্টেস্টে যদি খারাপ হয়েও যায়, কোড ফোর্সের রেটিং সিস্টেমটাই এরকম যে তোমার একটা প্রবলেমে খারাপ হয়ে গেল, অনেক খারাপ হয়ে গেল, ওইটা অ্যাকচুয়ালি ম্যাটার করবে না তুমি যদি এরপরে টানা 3-4টা কন্টেস্ট দাও ঠিক মতো। ওকে, লাইক আমি ধরো একটা কন্টেস্টে খারাপ করি নাই, নর্মাল পারফর্ম করছি, তারপরে 3-4টা কন্টেস্টে ভালো পারফর্ম করছি, তাইলে আমার রেটিং যেখানে যাবে, একটা কন্টেস্টে খারাপ দেওয়ার পরে তারপরে 3-4টা প্রবলেমে যদি আমি সেম পারফরমেন্স করি তবু আমার রেটিং ওই জায়গায় যাবে ইন দি এন্ড। সো কোন একটা কন্টেস্টে খারাপ করে রেটিং কমে যাবে এই ভয়ে কন্টেস্টে পার্টিসিপেট না করাটা ইলজিক্যাল এখানে। সো এইটা বুঝার পরে লাইক তুমি যদি একজন যদি লাইক রেগুলারলি কন্টেস্টে পার্টিসিপেট করতে থাকে, তাহলে তো লাইক কন্টেস্টে পার্টিসিপেট করার ওই ভয়টা আস্তে আস্তে চলে যাবে। সো লাইক আমি বলবো আগে বুঝো রেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে। সো একটা প্রবলেম একটা কন্টেস্টে খারাপ করলে যে তোমার রেটিং অনেক কমে যাবে, পরে ওটা বাড়াইতে পারবে না, দ্যাটস নট ট্রু। লাইক কজ দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। সো যত বেশি, সো এইটা মাথায় রাখলে আই গেস কন্টেস্ট দিতে খুব একটা প্রবলেম হবে না। সো এন্ড যত বেশি কন্টেস্ট দিবে ততই তো ওই লাইক কন্টেস্ট এনভায়রনমেন্টের সাথে ইউজ টু হয়ে যাবে। ওকে ভাই। ভাইয়া আপনি অনেক প্রজেক্টও বানিয়েছেন ইয়ার পাশাপাশি। আমি দেখলাম যে সিপি ক্যালেন্ডার বলে তারপর আরো 2-3টা প্রজেক্ট আপনি বানিয়েছেন বা সাথে ইনভলভ ছিলেন, এগুলো নিয়ে যদি কিছু বলতেন। প্লাস ভার্সেস এমনিতে মানুষজন যখন ইয়াতে যায় মানে জব করবে বা ইন্টার্নশিপ এরকম করবে, এগুলো জায়গায় কি আপনার মতে কোড ফোর্সের রেটিংটা মানুষজন বেশি খেয়াল করে নাকি প্রজেক্টগুলোর দিকে বেশি খেয়াল করে, যে অ্যাকচুয়ালি প্রজেক্ট কে বেশি বানাইছে বা মানে প্রবলেম সলভ করতে পেরেছে এরকম প্রজেক্ট কে বানাইছে? আপনার মতে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমি যে প্রজেক্টগুলো বানাইছি লাইক সিপি ক্যালেন্ডার, এটা আমি বানাইছিলাম বেসিক্যালি আমার নিজের ইউজের জন্য। আমি দেখছিলাম যে ওকে লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তো লাইক কন্টেস্টে তো পার্টিসিপেট করি, কিন্তু লাইক কোড ফোর্সেসে আমি দেখছিলাম যে ওদের একটা বিল্ট ইন ক্যালেন্ডার আছে যেটা হচ্ছে আমি গুগল ক্যালেন্ডারে ইন্টিগ্রেট করতে পারি। সো আমি চাইছিলাম যে অন্যান্য লাইক অ্যাড কোডার আর কোড শেফেও তো পার্টিসিপেট করতে চাই, ওগুলারও ক্যালেন্ডার লাগবে আমার।
সো আমি দেখলাম যে গুগল করে খুব একটা ভালো কিছু পাই নাই, একটা জাস্ট পাইছি ক্লিস্ট এপিআই, বাট ওইটার একটা প্রবলেম ছিল যে ওইটাই আমাকে লাইক কাস্টমাইজ করতে যায় না, যে আমি কোন কন্টেস্ট গুলা রাখতে চাই, কোন কন্টেস্ট গুলা রাখতে চাই না। সো অনলাইন জাজগুলাতে দেখা যায় ওই যে লং লং কন্টেস্ট আসে না, সো আমি যদি ওইটা ইউজ করে আমার গুগল ক্যালেন্ডারে কন্টেস্ট আনি, তাহলে ওই লং লং কন্টেস্ট গুলো আমার ক্যালেন্ডার ভরে যায়। সো ওইটার জন্য আমি বানাই লাইক ট্রাই করছিলাম যে কিভাবে লং কন্টেস্ট গুলাকে বাদ দেওয়া যায়, অথবা আর লাইক আর কিভাবে আমি লাইক জাস্ট আমার পছন্দের কন্টেস্ট গুলো যাতে আমার ক্যালেন্ডারে আসে সেটা করতে পারি। সো আমার সব প্রজেক্টই কাইন্ড অফ এরকম যে ইদার আমি কোনো একটা প্রবলেম ফেস করছি এন্ড আমি ওটা সলভ করার ট্রাই করছি, অথবা লাইক লেটস সে আমি একটা চেস ইঞ্জিন বানাইছি, ওটার মোটিভেশন ছিল হচ্ছে কি আমি লাইক চেস খেলি, চেস ইঞ্জিনের সাথেও খেলছি। তো আমি জানতে চাইছি যে কিভাবে লাইক একটা চেস ইঞ্জিন বানানো যায়। সো আমি ইউটিউবে দেখলাম যে ওকে একটা টিউটোরিয়াল আছে, ওটা দেখলাম, তারপরে ভাবলাম যে আচ্ছা আমি নিজেও একটা চেস ইঞ্জিন বানাই। সো ওটা বানাইছি। সো আমার প্রজেক্টগুলো কাইন্ড অফ এরকমই যে লাইক জাস্ট খুব সিরিয়াস না, জাস্ট আমার ভালো লাগছে দেখে বানাই। অ্যান্ড ওই ইন্টার্নশিপ অ্যান্ড জবের ওইখানে যেটা বললাম ওইটা আমি শিওর না যে ওরা কি দেখে, আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নাই ওই ব্যাপারে অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছি ভাইয়া। ভাইয়া তো চেস নিয়ে বললেন যে আপনি চেস খেলেন, আমি দেখেছিলাম ইয়াতে অনলাইন রেটিং এ নাকি অনলাইন অ্যারিনা রেটিং বলে, আমি এক্স্যাক্টলি শিওর না, ওখানে ফিডে মাস্টার মেবি র্যাঙ্কিং ছিল। তো ওইটার জন্য কি অ্যারিনা ফিডে মাস্টার, সরি ভাইয়া সরি। তো ওইটার জন্য রিকোয়ারমেন্টটা কি ওটা কি মানে কিভাবে পায়, আমি এক্স্যাক্টলি শিওর না, তো এই জন্যই আস্ক করছি। ফিডের লাইক মেইন টাইটেল গুলার নিচে হচ্ছে গিয়ে অ্যারিনা টাইটেল ব্যান্ড গুলা, এগুলো হচ্ছে গিয়ে 2000 রেটিং এর নিচের রেটিং গুলোর জন্য। সো অ্যারিনা টাইটেল পাওয়ার ওয়ে হচ্ছে গিয়ে ফিডে অনলাইন অ্যারিনাতে ম্যাচ খেলতে হবে ওদের ওইখানকার সাবস্ক্রিপশন কিনে, অ্যান্ড ওইখানে লাইক রেটিং ব্যান্ডের জন্য অ্যারিনা ক্যান্ডিডেট মাস্টার, অ্যারিনা ফিদে মাস্টার, অ্যারিনা ইন্টারন্যাশনাল মাস্টার অ্যান্ড অ্যারিনা গ্র্যান্ড মাস্টার, এই 4টা টাইটেল আছে। সো ওগুলো ওইখান থেকে পাওয়া যায় ফিডের অফিসিয়াল রেটিংই, বাট কথা হচ্ছে ওটা হচ্ছে অনলাইন অ্যারিনাতে খেলা লাগে, ওভার দ্য বোর্ডে না। সো ইয়া এটাই। আচ্ছা, একজন কমেন্ট করেছে যে এআই দিয়ে সে মানে এআই দিয়ে এখন তো প্রবলেম অনেক ইজিলি সলভ করা যায় এখন ইয়াতে আর কি, আমি মানে লো লেভেলের অলমোস্ট সব প্রবলেমই সলভ করা যায়। তো সে আস্ক করেছে যে যেহেতু ম্যাক্সিমাম প্রবলেম এত ইজিলি সলভ করা যায়, কোডিং এর মানে হোয়াটস দ্য পয়েন্ট অন ডুইং ইট, মানে এখন করে লাভটা কি? এটা আমি আনসারটা জানি, বাট আপনি যদি আনসারটা দিতেন ওনাকে। সো এখানে জিনিসটা হচ্ছে গিয়ে এআই সলভ করতে পারতেছে, বাট এআই কি দিয়ে সলভ করে? ওগুলো প্রিভিয়াস হিউম্যান জেনারেটেড ডেটা দিয়ে ট্রেন হয়েছে, রাইট? সো লাইক এটার জন্য যদি এখন হিউম্যানরা লাইক ডেভেলপ হওয়া বন্ধ করে দেয়, তাহলে তো লাইক ডেভেলপমেন্ট আর হবে না। সো হিউম্যান অলওয়েজই লাগবে। লাইক এআই এখন কোড ফোর্সের এবিসি সলভ করতে পারতেছে, ইট ডাজন্ট মিন যে হিউম্যান কখনোই লাগবে না। ফর এক্সাম্পল চেসের কন্ডিশনই যদি দেখি, ডিপ ব্লু তো 27 বছর আগে গ্যারি কাসপারভকে হারায় ফেলছিল, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে। তারপরে চেস ইঞ্জিন তো আরো অনেক আপগ্রেড হয়েছে, চেস ইঞ্জিনের কাছে তো এখন লাইক হিউম্যান পাত্তাই পায় না। বাট চেস খেলা কি বন্ধ হয়েছে? হয় নাই তো। সো লাইক হিউম্যানের নেসেসারি শেষ হয়ে যাবে না, এআই যত ভালোই করুক। এআই গুলাকে বানাই ডেভেলপ করতেও তো হিউম্যান লাগবে, রাইট? সো ইয়া। জি ভাই। ভাই এখন আপনাকে ফরেন অ্যাডমিশন নিয়ে কিছু কোয়েশ্চেন করতাম। ফার্স্ট অফ অল ভাইয়া তো স্যাট দিয়েছিলেন, আই থিঙ্ক স্যাটের প্রিপারেশন কিভাবে নিয়েছিলেন এবং একাডেমিকের পাশাপাশি ওইখানে প্রিপারেশন কিভাবে নিয়েছিলেন বা কখন নিয়েছিলেন সেই হিসাবে? অনেকে তো ভাবে যে শুরু থেকে নিব নাকি শেষের দিকে নিলে তো মেবি একটা সিজন মিস করতে পারি, তো টাইমিংটা প্লাস প্রিপারেশনের প্রসেসটা যদি বলতেন আপনার ক্ষেত্রে। আমি বলবো যে লাইক এসবের প্রিপারেশন যত আগে থেকে পারা যায় নেওয়া উচিত। কারণ আমি অনেক দেরিতে স্টার্ট করছিলাম। আমি হচ্ছে গিয়ে 2023 সালে আইএমও থেকে আসার পর বাইরের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা স্টার্ট করছিলাম। সো আমার স্যাটের প্রিপারেশন খুব একটা ভালো ছিল না। ওই অল্প টাইমের মধ্যে আমার স্যাটের প্রিপারেশন নেওয়া লাগছিল। আমার ম্যাথের প্রিপারেশন নেওয়া লাগে নাই তেমন একটা, বেসিক্যালি মেইনলি ইংলিশের প্রিপারেশন নেওয়া লাগছিল। বিকজ লাইক ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তো এটা স্বাভাবিক যে ইংলিশটা একটু দুর্বল হয়, রাইট? সো আমি সাজেস্ট করবো যে যত তাড়াতাড়ি সম্ভব স্যাটের প্রিপারেশন স্টার্ট করা উচিত। স্যাট
ইজ বেসিক্যালি অ্যান একাডেমিক টেস্ট। লাইক এখানকার ইংলিশ যে কোয়েশ্চেনগুলো আছে ওগুলো বেসিক্যালি টেস্ট করে যে তুমি লজিক্যাল অ্যানালাইসিস কতটা ভালো পারো। ইটস বেসিক্যালি অ্যান আইকিউ টেস্ট। বাট কথা হচ্ছে যেহেতু আমরা লাইক ইংলিশ নেটিভ স্পিকার না, সো আমাদের কাছে এটা ফার্স্টে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, তার উপর একটা আইকিউ টেস্ট। সো আমাদের ডাবল লেয়ারের প্রিপারেশন লাগবে। সো এই জন্য যত তাড়াতাড়ি স্টার্ট করা যায় তত ভালো। ওকে ভাইয়া, ভাইয়া একজন আস্ক করেছিল যে একাডেমিক সামলানোর পাশাপাশি আপনি কিভাবে ম্যানেজ করেছিলেন এত কিছু, যেহেতু ম্যাথ অলিম্পিয়াডের প্রিপারেশন অনেক হার্ড, সেই পাশাপাশি আপনি ভাই ন্যাশনাল একটা কোয়েশ্চেন, ভিডিও এর প্রিপারেশনও নিয়েছিলেন আপনি তার পাশাপাশি। সো এটা কেমনে ম্যানেজ করেছিলেন? আপনার ক্ষেত্রে পড়াশোনায় কতটুকু ইফেক্ট ফেলেছিল? ইফেক্ট তো ফেলেছিল অবশ্যই, বাট কতটুকু ইফেক্ট ফেলেছিল? পড়াশোনায় ইফেক্ট ফেলেছিল যেমন লাইক পড়াশোনার পাশাপাশি লাইক ফ্রি টাইমে আমি তো অলিম্পিয়াড গুলো করতাম বেসিক্যালি এন্টারটেইনমেন্টের জন্য, কাইন্ড অফ যে ম্যাথ প্রবলেম সলভ করতে আমার ভালো লাগতেছে। সো ওইটা অত বেশি ইফেক্ট ফেলে নাই, বাট ডেফিনেটলি যখন থেকে সিরিয়াসলি করা স্টার্ট করছি তখন হচ্ছে গিয়ে একাডেমিকের থেকে টাইম একটু কমানো লাগছে। অ্যান্ড ওইটা ডেফিনেটলি ইফেক্ট ফেলে লাইক। বাট এখানে আরেকটা ফ্যাক্টর হচ্ছে গিয়ে যেহেতু আমি অলিম্পিয়াড গুলা করতেছি, সো আমার কি বলে লাইক ম্যাথের নলেজ বাড়তেছে। অ্যান্ড আমার লাইক ম্যাথ অলিম্পিয়াডের পাশাপাশি লাইক সায়েন্স রিলেটেড জিনিসপাতিও তো আমি দেখতাম, লাইক ইউটিউবে ভিডিও দেখতাম, সেম জায়গা থেকে ইন্টারেস্ট গুলো আসতো, রাইট? সো দেখা যাইতো যে আমার একাডেমিক পড়াও অন্যদের থেকে কিছুটা তাড়াতাড়ি সলভ হয়ে যাইতো। সো ওইটা থেকে লাইক মানে হ্যাঁ প্রবলেম ক্রিয়েট হয়েছে যে একাডেমিকে টাইম কম পাইছি, আবার এটাও হয়েছে যে ওই কম টাইমের মধ্যে আমার জিনিসগুলো শেষ হয়ে যাচ্ছে। সো এইভাবে ম্যানেজ করছি আর কি। ওকে, ভাইয়ার কি ইয়াতে ইচ্ছা কি বিদেশেই ছিল? আপনি কোন ক্লাস থেকে বুঝেছিলেন যে আপনি না বিদেশে অ্যাডমিশন নেবেন, বাংলাদেশে নেবেন না, নাকি বাংলাদেশের ইচ্ছা ছিল? যে আমার লাইক প্রথম 2022 সাল থেকে প্রবাবলি লাইক বুঝতে পারছি যে আচ্ছা হয়তো আমার বাইরে ভালো একটা ইউনিভার্সিটিতে যাওয়া পসিবল যদি আমি আইএমওতে ভালো করতে পারি। অ্যান্ড এছাড়া আমার লাইক এমআইটিতে তো লাইক কিছুটা চান্স ছিল, স্লাইটলি চান্স। এমআইটিতে যদি না হইতো তাইলে আমি প্রবাবলি কাইস্টে অলিম্পিয়াড মেডেলিস্টদের নেয় প্রতি বছর বাংলাদেশ থেকে। তারপরে এনটিইউ আছে, এনটিইউতেও লাইক অলিম্পিয়াড মেডেলিস্টদের জন্য স্কলারশিপ থাকে। সো ওগুলাতেও ট্রাই করতাম। আর এছাড়া লাইক দেশে আমি বুয়েটে পরীক্ষা দিছিলাম, বাট খুব বেশি সিরিয়াসলি না। আর যদি লাইক বাইরে কোথাওই না হইতো তাহলে হচ্ছে অলিম্পিয়াড মেডেলিস্টদের জন্য ব্রাকে আবেদ স্কলারশিপ আছে, আবেদ স্কলারশিপ দিয়ে ব্রাকে ফ্রিতে পড়া যায়। সো লাইক লাস্ট রিসোর্ট হিসেবে ওইটা তো থাকেই। সো বুঝতে পেরেছি। ভাইয়া অলিম্পিয়াডের কথা শুনে মনে পড়লো, ইরানিয়ান জিওমেট্রি অলিম্পিয়াড নিয়ে একজন বলেছিল, আমার ফ্রেন্ড কিছুদিন আগে বলেছিল যে কোশ্চেন আস্ক করতে। ওইটার শুরুর রাউন্ডটা মেবি অনলাইনে হয়, তাই না? ওটার কি ইরানিয়ান জিওমেট্রি অলিম্পিয়াডে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ছাড়া হয়। রেজিস্ট্রেশন ফর্ম লাইক অনলাইনে একটা রেজিস্ট্রেশন করা হয়। ওটা বেসিক্যালি প্রথমে ক্যাম্পারদেরকে দেয়া হয় যাতে ক্যাম্পাররা সবাই রেজিস্ট্রেশন করতে পারে। তারপর হচ্ছে গিয়ে বিডিএমও পেজ থেকে পাবলিকলি ওই ফর্মটা ছাড়া হয় যেন লাইক বাকিদের মধ্যে লাইক রেজিস্ট্রেশন করতে পারে। অ্যান্ড তারপরে ওরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে একটা ভেন্যু দেয়া হয় বিডিএমও থেকে, ওই ভেন্যুতে এসে পার্টিসিপেট করে, লাইক ডিরেক্টলি মেইন এক্সামটায় পার্টিসিপেট করে। অ্যান্ড তারপর হচ্ছে কি ওই সবগুলো খাতা গ্রেডিং করা হয়। অ্যান্ড ওইখান থেকে টপ 4টা স্কোর হচ্ছে গিয়ে অফিসিয়ালি সেন্ড করা হয় আইজিওর র্যাঙ্ক লিস্টে। তো এরপরে কি ওখান থেকে ইয়াতে নিয়ে যায়? মানে এটা তো ন্যাশনালে কমপ্লিট হলো, এরপরে কি ইয়াতে নিয়ে যায় নাকি এটাই ফাইনাল? আমাকে একদিন আস্ক করেছিল। ওইটাই ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা যেটা বাংলাদেশে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা একবারে এখানে প্রত্যেকটা কান্ট্রি তাদের লোকাল অর্গানাইজাররা লোকালি হোস্ট করে তাদের দেশে বসে। এন্ড তারপর হচ্ছে গিয়ে সব কান্ট্রিগুলো ওই স্কোরটা মিলে একটা লাইক র‍্যাঙ্ক লিস্ট বানায়। ঠিক আছে, এখন ইয়ার কোশ্চেনগুলো আস্ক করবো আর কি, যে ফরেন অ্যাডমিশনের কোশ্চেনগুলো হাসিন বলতে থাকো, হাসিনের কাছে আসে সবগুলো। ঠিক আছে ভাইয়া, তো ফরেন অ্যাডমিশনের কিছু প্রশ্ন রয়েছে। তো স্যাট নিয়ে তো আপনি অলরেডি বলেছেন। তো আমার একটা ফ্রেন্ড ইনবক্সে কিছুক্ষণ আগে নক দিয়েছিল, তো সে জানতে চেয়েছে যে আমরা যারা এইচএসসি 25 ব্যাচ তাদের তো এইচএসসি পরীক্ষা 26শে জুন, তো
এই মুহূর্তে স্যাট দেওয়া কতটুকু ইফেক্টিভ বলে আপনার মনে হয়? মানে স্যাট দিয়ে এখন কি বিদেশে যাওয়া উচিত হবে কিনা? কারণ যেহেতু একটা গ্যাম্বলিং হয়ে যায়, যদি আমার স্যাটে ভালো করতে না পারি তাহলে আমার একাডেমিকের অবস্থা খারাপ হবে, যেহেতু সে কিছুদিন পরে এইচএসসি। তো আপনি কি বলবেন এই বিষয়ে? এখন যেহেতু এইচএসসি অনেক কাছাকাছি চলে আসছে, এখন আপাতত স্যাটের প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এইচএসসি পরেই নেওয়া উচিত আমি বলবো। আর ভাইয়া আপনি যে স্যাটের প্রিপারেশন নিয়েছেন, আপনি কি মাল্টিপল টাইম স্যাট দিয়েছেন নাকি প্রথমবারই হয়ে গিয়েছিল আপনার আমি ডিজার্ট মার্ক পেয়েছিলেন? মাল্টিপল টাইম দিয়েছিলাম, প্রথমবারে ভালো আসে নাই, আমি খুবই অল্প টাইম পেয়েছিলাম স্যাট প্রিপারেশনের জন্য। তো ভাইয়া এজন্য আমি স্যাটের আপনি যত আগে থেকে পারা যায় প্রিপারেশন স্টার্ট করতে, কজ লাইক প্রথমবার যখন একজন স্যাট দিবে, লাইক ইউজুয়ালি প্রথমবারে এক্সপেক্টেড স্কোর আসে না কারণ হচ্ছে গিয়ে লাইক একটা এক্সাম প্রথমবার যখন দিচ্ছে, লাইক কন্টেস্ট এনভায়রনমেন্টের সাথে ইউজ টু হতে হতো, একটা লাগে নিউ একটা এনভায়রনমেন্টে গিয়ে সবাই ওটা পারে না, অনেকের হয়ে যায়, বাট লাইক এক্সেপশনকে দেখে ওইটাই আমারও হবে এটা এক্সপেক্ট করা তো উচিত না। সো মোস্ট অফ দ্য পিপলের লাইক 2 বার দেয়া লাগে স্যাট এক্সপেক্টেড স্কোরটা পাওয়ার জন্য। সো ইয়া ভাই আমরা যদি আপনি কিছু মনে না করেন, যদি আজ করতে চাই, আপনার মানে লাস্ট সেট মার্ক কত ছিল বা হাইয়েস্ট সেট মার্ক আপনার কত ছিল? আমার হাইয়েস্ট সেট স্কোর ছিল হচ্ছে 700 প্লাস 800, 700 ইংলিশে, ম্যাথে 800। ম্যাথে 800 আউট অফ 800 ফুল? হ্যাঁ, এজ এক্সপেক্টেড। ভাই আপনি স্যাটে কিভাবে প্রিপারেশন নিয়েছেন? কোনো বুক বা অনলাইন রিসোর্স সাজেস্ট করবেন কিনা? কলেজ বোর্ডের অফিসিয়াল লাইক রিসোর্সের জন্য স্যাটের পার্টনার হচ্ছে গিয়ে খান একাডেমি। সো খান একাডেমি থেকে হচ্ছে গিয়ে সবচেয়ে কোয়ালিটিফুল কন্টেন্ট গুলা পাওয়া যায় স্যাটের প্রিপারেশনের জন্য। বাট জাস্ট খান একাডেমি ইজ নট এনাফ ফর এভরিওয়ান, কারণ খান একাডেমি যেহেতু লাইক ডিজিটাল স্যাট অনেক রিসেন্টলি স্টার্ট হয়েছে, সো ওইটার জন্য রিসোর্স গুলো, অফিসিয়াল রিসোর্স খুবই অল্প খান একাডেমিতে। সো ওই অল্প পরিমাণ রিসোর্স আমার জন্য এনাফ মনে হয়নি। সো আমি খান একাডেমির বাইরে হচ্ছে গিয়ে এরিকার বই পড়ছি, অ্যান্ড আরেকটা বই পড়ছি হচ্ছে প্রিন্সটন রিভিউ এর বই পড়ছি, অ্যান্ড এছাড়া হচ্ছে গিয়ে কিছু ইউটিউব চ্যানেল ফলো করছিলাম, আর এই তো এগুলোই। ভাই কয়েকটা নাম যদি বলতে ইউটিউব চ্যানেলে। নামগুলো অ্যাকচুয়ালি ভুলে গেছি। সমস্যা নেই ভাই, কারো যদি বিদেশের সেটা হচ্ছে গিয়ে লাইক স্যাটের কোশ্চেন গুলো টাইপের ভিত্তিতে, লাইক ইংলিশে হচ্ছে 11টা টাইপ আছে যতদূর মনে আছে। তো আমার যেই টাইপের কোশ্চেনে লাইক স্ট্রাগল করতেছিলাম, ওই টাইপটা হচ্ছে গিয়ে ইউটিউবে সার্চ দিতাম যে এই টাইপের কোশ্চেনের জন্য কি স্ট্র্যাটেজি ইউজ করা যায়, ওই স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও দেখতাম আর কি, এভাবে। ভাইয়া কমেন্টে একজন প্রশ্ন করেছে যে ইসি এর জন্য ভলান্টিয়ারিং ওয়ার্ক ভালো কিনা, এটা বিদেশের স্কলারশিপের জন্য কতটুকু প্রভাব ফেলে, একটু যদি বলতেন। হ্যাঁ, অবশ্যই ভালো, লাইক ভলান্টিয়ারিং সোশ্যাল সার্ভিস করার যে ইসিএ গুলা, ওগুলোকে অনেক ভালোভাবেই দেখা হয়। এখন আমি এই ব্যাপারে খুব বেশি বলতে পারবো না, কজ আমার লাইক ভলান্টিয়ারিং টাইপের ইসিএ অত বেশি ছিল না। বাট লাইক যেই ইউনিভার্সিটি গুলো লাইক এমআইটি, ক্যালটেক এর মতো ইউনিভার্সিটি গুলো হচ্ছে অনেক বেশি কি বলে একাডেমিক ফোকাস, বাট সব ইউনিভার্সিটি তো এরকম না। লাইক অন্যান্য ইউনিভার্সিটি গুলা যারা লেটস সে লিডারশিপ চায় একটা স্টুডেন্টের থেকে অনেক বেশি, দেন লাইক সোসাইটিকে কতটা দিতে পারবে সেটার দিকে প্রায়োরিটি বেশি দেয়, ওইসব ইউনিভার্সিটির ক্ষেত্রে লাইক ভলান্টিয়ার সোশ্যাল সার্ভিস টাইপের ইসিএ খুব বেশি হেল্পফুল। ভাই এখন ধরেন একটা কেস নিয়ে আলোচনা করি। আমি বাংলাদেশে এইচএসসি পরীক্ষা দিয়েছি, বাংলাদেশে অ্যাডমিশন দিলাম, অ্যাডমিশনে আমার কোথাও হয়নি আনফরচুনেটলি। এখন আমি চাচ্ছি আমি বিদেশে যাব। তো ধরেন আমি 2 বছরে আমার কোনো ইসিএ ওয়ার্ক নাই, আমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই, আমি শুধু স্যাটে দিয়েছি এবং স্যাটে আউটস্ট্যান্ডিং মার্ক পেয়েছি, ধরেন যে 1500 or 1500 প্লাস। তো এই বিষয়ে কোন এক্সট্রা কারিকুলার না থাকলে খালি স্যাট দিয়ে স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা, এমআইটি না হলো আইভি লিগ এর অন্যান্য ভার্সিটি আর অন্যান্য টপ ভার্সিটি গুলোতে? আসলে এটা খুবই টাফ, কজ লাইক একটা ইউনিভার্সিটি যখন স্টুডেন্ট সিলেক্ট করতে চায়, তখন দেখা যায় লাইক আউটস্ট্যান্ডিং স্যাট স্কোরওয়ালা অনেক স্টুডেন্টই থাকে। তো তখন হচ্ছে গিয়ে তারা ওই ইসিএ কার বেশি আছে ওইটা দেখেই হচ্ছে গিয়ে লাইক
স্টুডেন্টকে বাদ দিবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি বাংলাদেশের লাইক এইচএসসি কারিকুলাম, এনসিটিবির যে কারিকুলাম, এটা অত বেশি ওয়েল রিনোন না। সো লাইক এ লেভেলস এর কারিকুলাম যত অনেক বেশি কি বলে মানে ওইটা হচ্ছে গিয়ে লাইক এটার জন্য বেসিক্যালি যেটা হয় যে তুমি যদি লাইক ওই ইসিএ গুলো দিয়ে ওটা হচ্ছে কাইন্ড অফ প্রুফ করে যে তুমি আসলেই ক্যাপেবল অফ ডুইং গুড থিংস, ইউনো। সো ওইটার জন্য হচ্ছে গিয়ে লাইক ইসিএ ছাড়া জাস্ট এইচএসসি কারিকুলামে এইচএসসি ব্যাকগ্রাউন্ডের একজনের জন্য জাস্ট স্যাট স্কোর দিয়ে লাইক ফুল রাইড টাইপের স্কলারশিপ পাওয়া অনেক টাফ। ভাই একজন আস্ক করেছে যে মানে আপনার ক্ষেত্রে তো আপনার ইয়ারটা অনেক ওয়েল রাউন্ডেড ছিল, আপনার ইয়ারটা আর কি অ্যাপ্লিকেশন ফর্মটা, আপনি বিডিওআইতেও ছিলেন, কি বলে আইএমও তো হয়েছিলেন। তো একজন আস্ক করেছে এখন যারা কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছে তাদের তো টাইম কম, তাদের হয়তো বা অনেকের আছে আগে অনেক ক্লাবিং টাবিং করছে, অলিম্পিয়াডে ন্যাশনাল বা রিজিয়নাল পর্যন্ত গিয়েছে, বাট এখন কলেজ উঠে রিয়েলাইজ করেছে যে অলিম্পিয়াডে যদি ট্রাই করেও তারা ম্যাক্সিমাম হয়তো বা ন্যাশনালে যাবে, ইন্টারন্যাশনালে যাওয়ার খুব একটা চান্স নাই। তো তাদের ক্ষেত্রে কি আপনি বলবেন যে স্টিল ন্যাশনালের জন্যই ট্রাই করলে আপনি মানে বিদেশে স্কলারশিপ বা ফুল রাইড পাওয়ার চান্স বেশি, নাকি বলবেন যে আরো 2-3টা ক্ষেত্রে বা অন্যান্য ইসির দিকে ফোকাস করা, লাইক ভলান্টিয়ারিং, ক্লাবিং অথবা লেটস সে চেস, এরকম ওয়েল রাউন্ডেড হওয়া, যে রেজুমেটা ওয়েল রাউন্ডেড করা, কোনটা বেটার মনে করেন আপনি? ফার্স্ট অফ অল আমার প্রোফাইল খুব বেশি ওয়েল রাউন্ডেড না, আমার প্রোফাইল খুবই স্পাইকড, বিকজ লাইক আমি লাইক কম্পিটিটিভ প্রোগ্রামিং করছি, চেস করছি, বাট স্টিল ওগুলা লাইক ম্যাথের দিকে স্পাইকড, বিকজ ওই জিনিসে ওই কম্পিটিটিভ প্রোগ্রামিং দেন চেস এগুলার ইন্টারেস্টও কাইন্ড অফ ম্যাথের থেকেই আসছে। সো এই জন্য অ্যান্ড আই গেস এখানে ডিপেন্ড করে যে কোন টাইপের ইউনিভার্সিটিতে লাইক তুমি টার্গেট করতেছো। তোমার যদি অনেক বেশি একাডেমিক ফোকাসড একটা ইউনিভার্সিটিতে টার্গেট হয় তাহলে তোমার স্পাইকড হওয়া বেটার, অথবা তোমার যদি লাইক একটা লিবারেল আর্টস কলেজে টার্গেট হয়, লিবারেল আর্টস কলেজগুলা ওয়েল রাউন্ডেড একটা প্রোফাইল খুঁজে। সো ওইটা ডিপেন্ড করে আসলে যে কি করা উচিত। ভাই আরেকটা প্রশ্ন ভাইয়া, যে এমআইটি বাদে আপনি কি অন্যান্য কোনো বাইরের ভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, এমআইটির বাদেও লাইক হার্ভার্ড, দেন ডিউক, আরো অনেকগুলোতে অ্যাপ্লাই করেছিলাম। আর ভাইয়া আপনি কি যে আপনার একটু ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা যদি বলতেন একদম শুরু থেকে, আর তাছাড়া আপনি কি কোনো এজেন্সি থেকে, যেহেতু বর্তমানে এখন অনলাইনের যুগ ছাড়াও এখন যেহেতু বাংলাদেশও ডেভেলপ হচ্ছে, অনেক অনলাইন এজেন্সি দেখতেছে, অনলাইন বলেন অফলাইন বলেন, যে বিদেশে উচ্চশিক্ষার জন্য অনেক এজেন্সি, এরকম কোন এজেন্সির হেল্প নিয়েছিলেন কিনা, নাকি আপনি অল ইওর ওন? আমি গত বছর লাইক একা একা অ্যাপ্লাই করেছিলাম। এই বছর হচ্ছে আমি অক্টাস নামের একটা কনসালটেন্সির হেল্প নিয়েছিলাম। আর অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে গিয়ে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ কমন অ্যাপ নামের একটা পোর্টাল ইউজ করে। এই টাইপের আরেকটা পোর্টাল আছে, সেটা হচ্ছে স্কয়ার অথবা কোয়ালিশন নাম আছে। সো এই দুইটা মেইনলি ইউজ হয়। এগুলাতে লাইক সাইন আপ করতে হয়, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে লাইক ইউনিভার্সিটি সিলেক্ট করা যায়, অ্যান্ড তারপর হচ্ছে গিয়ে ওখানে লাইক একটা মেইন ফর্ম থাকে, কমন অ্যাপ্লিকেশন ফর্ম, ওইটা ফিল আপ করা লাগে। ওইটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির কাছে যায়। ওইটার মধ্যে একটা এসে থাকে অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন একটা সেকশন থাকে, যে দুইটা সেকশন হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এছাড়া লাইক প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব স্পেসিফিক কিছু কোয়েশ্চেন থাকে, ওগুলাও লাইক ফিল আপ করা লাগে। আর একাধিক মানে ডিফারেন্ট ইউনিভার্সিটির ডিফারেন্ট আলাদা রিকোয়ারমেন্ট থাকে। যেমন কিছু ইউনিভার্সিটি 2টা রেকমেন্ডেশন টিচারের রেকমেন্ডেশন লেটার চায়, কিছু ইউনিভার্সিটি একটা টিচারের রেকমেন্ডেশন লেটার চায়। সো ওইগুলা হচ্ছে কি ইউনিভার্সিটি স্পেসিফিক ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখে নিয়ে তারপর ওগুলাও কমন অ্যাপে লাইক পাঠানোর ওয়ে আছে। সেটা হচ্ছে গিয়ে লাইক রেকমেন্ডেশন লেটার জন্য যেটা করা লাগে, টিচারের ইমেল অ্যাড্রেস আমার কমন অ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করা লাগে রেকমেন্ডার হিসেবে, অ্যান্ড তারপর টিচারের কাছে একটা ইমেল যায়, অ্যান্ড ওই ইমেলে টিচারের একটা রেকমেন্ডেশন লেটার আপলোড করা লাগে। সো এটাই মেইনলি। ভাই আপনার রিকমেন্ডেশন লেটার কারা দিয়েছিল যদি বলতে, মানে আমার কলেজের প্রফেসর কিনা?
হ্যাঁ, আমার ৩ টে কলেজের টিচার ছিল। আমার কাউন্সিলর ছিলেন শাহীন স্যার অ্যান্ড সায়েন্স রেকমেন্ডেশন লেটার দিয়েছিলেন হচ্ছে আখতারুজ্জামান স্যার ম্যাথ ডিপার্টমেন্টের। আর হিউম্যানিটিজ সাবজেক্টের রেকমেন্ডেশন লেটার দিয়েছিলেন খাইরুল স্যার ইংলিশ ডিপার্টমেন্টের। আর ভাইয়া আরেকটা প্রশ্ন, মানে আপনি যেহেতু এক্সপিরিয়েন্সড অলরেডি, এখন এখন এমআইটি তে চান্স পেয়ে গেছেন, তো আপনাকে করা মনে হয় এই প্রশ্নটা বেটার। আইএলটিএস এবং স্যাট এই দুইটা দেওয়ার একদম আদর্শ টাইম কোনটা, আপনি কি বলবেন, কখন দেওয়া উচিত? আই গেস এগুলো দেওয়া উচিত লাইক অ্যাপ্লিকেশন ডেডলাইনের মোটামুটি ২ অথবা ৩ মাস আগে, বিকজ যেন মানে লাইক যত দেরিতে পারা যায়, কজ তাইলে হচ্ছে গিয়ে সবচেয়ে বেটার প্রিপারেশন নিয়ে দেয়া যাবে। বাট আবার আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লাইক যদি প্রথমবার এই স্কোর এক্সপেক্টেড স্কোরটা না আসে তাহলে যাতে আরেকবার দেওয়ার একটা সুযোগ থাকে। এই জন্য আমি বলবো ৩ মাস অথবা ২ মাস আগে দেয়া, মানে অ্যাপ্লিকেশনের জন্য যখন লাগবে তার ৩ মাস বা ২ মাস আগে যদি দেয়া যায় ওটা বেস্ট হবে। আচ্ছা, আর আপনার অ্যাচিভমেন্টস গুলো আপনার অ্যাপ্লিকেশনে কিভাবে হাইলাইট করেছেন, বা আপনার অ্যাচিভমেন্টস এবং আপনার এক্সপেরিয়েন্স যদি একটু বলতেন। অ্যাচিভমেন্টস হাইলাইট করার জন্য লাইক কমন অ্যাপে একটা মানে সেকশনই থাকে যে একাডেমিক অনার গুলো লেখা, ওইখানে লাইক ডিরেক্টলি লেখা যায় যে এই মেডেলস ওগুলো। অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো লিস্ট করার জন্য একটা সেকশন থাকে কমন অ্যাপে। অ্যান্ড এছাড়াও যদি লাইক মানে ওই সেকশনগুলো যদি এনাফ না হয়, যদি আরো বেশি লাইক মেডেলস বা কি বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে তাহলে ওগুলোকে হচ্ছে গিয়ে অ্যাডিশনাল ইনফরমেশন সেকশনে লাইক লিস্ট করে দেওয়া যায়। সো ইয়া এইভাবে সবকিছু লাইক ইনক্লুড করছিলাম। ভাই একজনের যদি মোটামুটি মানে স্যাট আইএলটিএস এগুলা ধরেন এইচএসসি পরীক্ষার কয়েক মাস, ধরেন ৪-৫ মাস আগে দিল, তো এইচএসসি ২৬-এর ক্ষেত্রে এটা বলি, এইচএসসি ২৬ ব্যাচেরই একজন প্রশ্ন করেছেন কমেন্ট বক্সে যে এইচএসসি ২৬-এর ক্ষেত্রে কখন আমাদের বিদেশে অ্যাপ্লাই করার প্রসেসটা স্টার্ট করা উচিত? এইচএসসি ২৬ ব্যাচের এইচএসসি পরীক্ষা আই গেস সামনের বছরের এপ্রিল থেকে জুন এরকম টাইমিং হবে। এইচএসসি ২৬-এর লাইক ফল 26 এর জন্যই অ্যাপ্লাই করা উচিত, যেটা হচ্ছে 25 এই বছরের শেষের দিকে লাইক অ্যাপ্লিকেশন গুলা লাইক চলে। সো ওই টাইমে অ্যাপ্লাই করা উচিত, যেন হচ্ছে গিয়ে ওই টাইমে অ্যাপ্লাই করার সুবিধা হচ্ছে গিয়ে তুমি যদি প্রথম বছরেই পেয়ে যাও তাহলে তো ভালো, আর নাইলেও লাইক এইচএসসির পরে ওই লাইক ২০২৬ সালের ডিসেম্বরের দিকে আর পরের ইয়ারও আরেকবার অ্যাপ্লাই করতে পারবা ১ বছর গ্যাপ ইয়ার দিয়ে, লাইক যেটা খুবই নর্মাল। সো এটা করলে লাইক ২ বছর অ্যাপ্লাই করার টাইম পাওয়া যায়, যেটা আমি করছিলাম। অ্যান্ড লাইক প্রথম বছর লাইক মারা খাওয়ার চান্স অনেক বেশি, কজ লাইক ইউএস অ্যাডমিশন সিস্টেমটা লাইক নিউ একটা জায়গা। সো এখানে এসে লাইক শুরুতেই সবকিছু বুঝে ওঠা যায় না, আমি অনেক স্ট্রাগল করছিলাম। সো তখন প্রথম বছর যে এক্সপিরিয়েন্সটা পাওয়া গেল ওইটা ইউজ করে নেক্সট ইয়ার লাইক অ্যাপ্লিকেশন অনেক বেশি ইমপ্রুভ করা যায়। সো এই জন্য আমি বলবো যে লাইক ২০২৫-এর ডিসেম্বরের দিকে যেই অ্যাপ্লিকেশন সাইকেল গুলা চলবে তখনই অ্যাপ্লাই করে ফেলা উচিত। ভাইয়া আপনি কি আইএলটিএস, টোফেল, ডুওলিঙ্গো এগুলোতে কোনো ইংলিশের পরীক্ষা দিয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি ডুওলিঙ্গো আর টোফেল দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্কোর কত ছিল কি যে জানা যাবে? আমার ডুওলিঙ্গো স্কোর ছিল ১৩০ আর টোফেল স্কোর ১০৩। তো দ্যাটস আনসার দ্য কোশ্চেন দেন সনিল। না, আমার কিছু নেই, কোশ্চেন মোটামুটি সবই বলা হয়েছে। তো ভাইয়া আপনি তো অনেক ব্যস্ত একজন মানুষ, তবুও আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, সেই জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আপনার এত ব্যস্ত টাইম থেকে আমাদের মতো একটা ক্লাসকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের আসলে খুবই কৃতজ্ঞ থাকবো। তো ধন্যবাদ আর কি। আপনার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে তাহলে দিতে পারেন ২৬ ব্যাচের জন্য, বা জুনিয়ররা যারা বিদেশে যেতে চায় এক্সট্রা কারিকুলারে যারা মন দিতে চায়, অথবা ভবিষ্যৎ অলিম্পিডিয়ান বা প্রোগ্রামারদের জন্য আপনি কি বলবেন, আপনার মেসেজ কি? আমি বলবো যে তোমার যেটা ভালো লাগে সেটার পিছনে লেগে থাকো। আর লাইক বাইরে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে যত তাড়াতাড়ি তুমি স্টার্ট করতে পারো তত বেটার, বিকজ দেরিতে স্টার্ট করলে তখন লাইক কোনো একটা ভুল হয়ে গেলে ওটা শুধরানোর টাইম পাবা না। সো আগে স্টার্ট করে আগে মারা খেয়ে
তাইলে হচ্ছে ভুলগুলো শুধরানোর টাইম পাওয়া একটা পরে গিয়ে। সো ইয়া। ভাই এমআইটি তে আপনি কোন মেজরে আছেন যদি জানতে পারি? এমআইটি তে হচ্ছে কি মেজর লাইক মানে অ্যাপ্লাই করার সময় মেজর ডিক্লেয়ার করা লাগে না, ওরা আস্ক করে কোন মেজর। ওখানে আমি সিলেক্ট করছিলাম যে ম্যাথমেটিক্স উইথ কম্পিউটার সায়েন্স নামের একটা মেজর আছে ওইটা। বাট এমআইটি তে হচ্ছে কি আমি এখন ইচ্ছা করলে আমি চাইলে গিয়ে বায়োলজি পড়তে পারবো, আমাকে কেউ আটকাবে না আর কি। বাট ইয়া আমার ইচ্ছা ওইটাই যে ম্যাথমেটিক্স উইথ কম্পিউটার সায়েন্স মেজর করা। আর ভাই এমআইটি আপনাকে কত পার্সেন্ট স্কলারশিপ দিয়েছে এটা কি জানা যাবে? ফুল রাইট। ঠিক আছে এমআইটি তো এমআইটি হচ্ছে গিয়ে যাদের এমআইটি নিড ব্লাইন্ড তো, সো এরা হচ্ছে গিয়ে যাদের অ্যাকসেপ্ট করে তাদের লাইক নিড অনুযায়ী ফুল স্কলারশিপ দিয়ে দেয়। ভাইয়া আপনার কলেজ লাইফ সম্পর্কে যদি কিছু স্মৃতিচারণ করতে, আপনার কলেজ লাইফের বেস্ট মোমেন্ট বা আপনাকে কিভাবে মানে মোটিভেট করতো, বা আমরা তো জানি আমাদের ঢাকা কলেজে 80% অ্যাটেন্ডেন্স বা 80% না হইলে একদম পরীক্ষাই দিতে দেয় না, অনেক সিটি মিস যায়, হাফ ইয়ার ফাইনালও মিস গেছে। তো আপনি তো অনেক সময় দেখা গেছে যে একাডেমিক জি আমাদের প্রেসিডেন্টের অনেক এই অভিজ্ঞতাটা রয়েছে। তো আর দেখা গেছে যে আপনি ঢাকা কলেজে কোনো সিটি পরীক্ষা হচ্ছে বা হাফ ইয়ারলি হচ্ছে বা ইয়ার ফাইনাল হচ্ছে, আপনার অলিম্পিয়াডের ক্যাম্প করলো বা আপনার কোনো একটা কন্টেস্ট আছে ইন্টারন্যাশনাল, তো সেই ক্ষেত্রে কলেজ আপনাকে কিভাবে হেল্প করতো? আপনার কি এখন কি হতো? আমার এখানে আমি অ্যাকচুয়ালি ঢাকা কলেজের প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আমি হচ্ছে কি ক্যাম্পে গিয়ে দেখতাম যে অন্যান্য অনেকের স্কুল হচ্ছে কি তাদের লাইক হেল্প করে না, বাট আমি যখনই লাইক ইভেন সিটি পরীক্ষার সময় যদি ক্যাম্প হইছে, আমি যখন লাইক লেটস সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে গেছি, আমাকে ছুটি দিয়ে দিছে অলওয়েজ, লাইক কোনো ঝামেলা করে নাই কখনো খুব একটা। দারুণ ভাই, এটা কোন স্যারের সাইন নিছেন? আমি হচ্ছে শাহিন স্যারকে নিয়ে লাইক শাহিন স্যারের সুপারিশ নিয়ে যেতাম তো অলওয়েজ, শাহিন স্যার সায়েন্স ক্লাবের। সো তিনি সুপারিশ করে দিলে লাইক কখনো লাইক ঝামেলায় পোহাতে হয় না ক্যাম্প ট্যাম্পের জন্য। ভাইয়া কমেন্টে একজন প্রশ্ন করেছে যে ইসিএ গুলা যে রিয়েল, এগুলা কিভাবে প্রুভ করব? এটা কি প্রুভ করা লাগে ভাই? লাইক ইউএস এর অ্যাপ্লিকেশন গুলাতে লাগে নাই কোথাও, বাট এশিয়ান কিছু ইউনিভার্সিটি হচ্ছে সার্টিফিকেট চায় সাথে। বাট ইউএস এর ইউনিভার্সিটি গুলো যেটা করে যেটা হচ্ছে কি লাইক অ্যাপ্লিকেশন দেখেই আসলে বোঝা যায় কেউ ইসিএ ফেক করতেছে নাকি এগুলো রিয়েল ইসিএ। তারপরে কিছু ইসিএ তো জাস্ট অনলাইনে সার্চ করলেই পাওয়া যায়, যেমন লেটস সে কেউ যদি আইএমওতে যায় ওটা তো অনলাইনে সার্চ করলেই পাওয়া যায়। আর যেগুলো পাওয়া যায় না ওগুলোও লাইক প্রোফাইলের বাকি পার্টের সাথে যিনি মানে কথাগুলো ম্যাচ করতেছে নাকি এটা দেখেই বোঝা যায় আসলে। সো অ্যাডমিশন অফিসাররা ওইভাবে দেখেই মানে জাজ করে যে আচ্ছা এটা ওকে এগুলা ঠিক আছে, এই 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 অ্যাপ্লিকেশনে সব লাইক নিশ্চয়ই ফেক করছে, ওটা বাদ। সো ইয়া এভাবে। তো ঠিক আছে ভাই, এটাই মনে হয় লাস্ট প্রশ্ন ছিল। তো আবার আপনাকে ধন্যবাদ দিচ্ছি। তো থ্যাংক ইউ। আর আমাদেরকে কিছু বলবেন নাকি, যে আমরাও তো ঢাকা কলেজের নতুন আইটি ক্লাব খোলা হয়েছে এই প্রথমবারের মতো, তো আমরাও নিয়মিত প্রতি সপ্তাহে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সেশন নিচ্ছি, আমাদের জন্য আপনার কোনো সাজেশন থাকবে কিনা, ক্লাবটি কিভাবে ইমপ্রুভ করা যায়? আমি বলবো যে বেশিরভাগ ক্লাবের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে শুরুতে অনেক মোটিভেশন থাকে, পরে গিয়ে লাইক মরে যায় ক্লাব, ওইটা যেন না হয়। লাইক মোটিভেশন ধরে রাখো, ক্লাবকে লাইক বাঁচায় রাখো যত সম্ভব, এন্ড জুনিয়রদেরও মোটিভেট করো যেন তোমরা চলে গেলে জুনিয়ররাও ক্লাবটাকে ধরে রাখে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আবারও বলতেছি, অনেক সাহায্য করেছেন, অনেক প্রশ্ন উত্তর দিয়েছেন আপনার ব্যস্ত শিডিউলের মাঝে। দোয়া করি যাতে এমআইটি তে আপনি আপনার ডিজায়ার্ড মেজরে পড়তে পারেন। তো থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।